কমেন্ট অন করে দিয়েছেন, দেখেন ক্রিয়েটিভিটি অফ করছে কিনা। আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি 26, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো ঠিক যেমনি তোমাদেরকে কথা দিয়েছিলাম, চলে এসেছি টাইম মতো তো তোমাদের এইচএসসি 26 টেস্ট পরীক্ষা পরবর্তী ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলিউশন ব্যাচের আজকে তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের সর্বশেষ দুটি অধ্যায় অর্থাৎ সপ্তম এবং অষ্টম অধ্যায়ের ক্লাস নিয়ে। এই দুটি অধ্যায় কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমাদের আজকে মনোবিজ্ঞান প্রথম পত্রের টেস্ট পেপার সলিউশন যে ক্লাসগুলো ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত ক্লাসটায় জয়েন হওনি তারা জলদি জলদি জয়েন হয়ে যাও, তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করো। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব, আমরা বেশি দেরি করব না। ওকে, মৌমিতা মৌ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মৌ। তো তোমরা দ্রুত ক্লাসটায় জয়েন হয়ে যাও। তোমরা ক্লাসটায় জয়েন হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দিব, আমরা খুব একটা লেট করব না। তোমাদের যাদের পরিচিত বন্ধু বান্ধব আছে তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। আমরা কিন্তু ঠিক দেখতে দেখতে আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের যে কটা চ্যাপ্টার ছিল অর্থাৎ 1 থেকে 8 অধ্যায় আমাদের কিন্তু দেখতে দেখতেই সবগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আশা করি ইনশাল্লাহ তোমাদের 20 তারিখের ভেতরে তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম থেকে লাস্ট পর্যন্ত অর্থাৎ 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমাদের প্ল্যান ছিল যে ঈদের আগেই তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের টেস্ট পেপার সলিউশনটা করিয়ে দিব, যাতে তোমরা হাতে সাফিসিয়েন্ট পরিমাণে সময় পাও তোমাদের ল্যাকিংসগুলোকে মিট আপ করার জন্য। ওকে, তো তোমরা একটু দ্রুত ক্লাসটায় জয়েন হয়ে যাও। আমরা খুব বেশি লেট করব না। তো তোমরা বললে আমরা ক্লাসটা শুরু করে দিব, আমরা খুব বেশি লেট করব না। ওকে, তো চলো আমরা লেট না করে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো আজকে আমাদের ক্লাসের এমসিকিউ সেশন। তো তোমাদেরকে ঠিক যেভাবে বলেছি যে তোমাদের সাথে কিন্তু আমাদের কমিউনিকেশন করার একমাত্র মাধ্যম হচ্ছে কমেন্ট সেকশন। সো তোমরা কিন্তু প্রত্যেকে আমার সাথে কোঅপারেট করবে। ওকে, সো যখনই তুমি কোঅপারেট করবে তুমি কিন্তু যদি তুমি কোনোটার অ্যান্সার ভুল জানো সেটা কিন্তু আমি তোমাকে কারেক্ট করে দিতে পারবো। আবার তোমার যদি কোনোটার অ্যান্সার কারেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে। ক্লিয়ার? সো চলো আমরা শুরু করে দিই। আচ্ছা, আমাদের আজকে প্রথম প্রশ্নটা, বয়সন্ধিকালে কোন বয়সের ছেলেরা অন্তর্ভুক্ত হয়? মানে ছেলেদের বয়সন্ধিকালের বয়স কত? 7 থেকে 11, 12 থেকে 16, 15 থেকে 18, 19 থেকে 23। ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত? এই সপ্তম অধ্যায় যেহেতু আমাদের বয়সন্ধিকাল রিলেটেড অধ্যায়, সো এখান থেকে কিন্তু তোমার প্রতি বছরই সিকিউ এমসিকিউ কোয়েশ্চেন থাকে। অর্থাৎ বয়সন্ধিকালের সময় আমাদের বডিতে কী ধরনের ফিজিক্যাল চেঞ্জ আসে, আমাদের মেন্টালি কী ধরনের চেঞ্জ আসে, এইটা নিয়ে কিন্তু প্রতি বছরই তোমার কোয়েশ্চেন থাকে। সো যারা যারা অ্যান্সার জানো দ্রুত অ্যান্সারটা করে ফেলো। একের অ্যান্সার কত হবে? ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত? 7 থেকে 11, 12 থেকে 16, 15 থেকে 18, 19 থেকে 23। ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত? যদি তুমি কোনোটার অ্যান্সার না জেনে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি বলবা যে ভাই এটার অ্যান্সার আমি জানি না, আপনি বলে দেন। তাহলে কিন্তু আমি তোমাকে বলে দিব, বাট ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ মি। ওকে, তো আমাদের 1 নম্বরের অ্যান্সার কত হবে? আনন্দ সরকার লিখছে 1-এর খ। হ্যাঁ, 1-এর অ্যান্সার হবে খ নাম্বার। ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত? ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট 12 থেকে 16 বছর। বয়সন্ধিকালে একটা ছেলের ভেতর কি ধরনের পরিবর্তন দেখা যায়? বয়সন্ধিকালে কিন্তু মূলত ছেলেদের ক্ষেত্রে তার কণ্ঠস্বর সেটার পরিবর্তন হয়। তারপরে গলার এই জায়গাটা কিন্তু উঁচু হয়। তারপরে কি হয়? তারপর তার দাড়ি গোঁফ জন্মায়। ঠিক আছে, তার ভেতরে একটা ম্যানলি বিষয় বা পুরুষত্বের যে বিষয়গুলো সেই জিনিসগুলো কিন্তু সে প্র্যাকটিস করা শুরু করে। সব কিছুতে তার ডমিনেটিং একটা যে ব্যাপার, পুরুষ হিসেবে যে ডমিনেট করবে, এই জিনিসগুলো কিন্তু ছেলেদের বয়সন্ধিকাল থেকেই শুরু হয়।
ওকে, মানে একটা হিরো সাজার টেন্ডেন্সি না, যে এই বয়সটা একদম রক্ত গরম একটা বয়স, আমি এখন হিরো, এই টেন্ডেন্সিগুলো শুরু হয় কিন্তু তোমার বয়সন্ধিকাল থেকে। তাহলে ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত? ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট হচ্ছে 12 থেকে 16 বছর। ওকে, আনন্দ সরকার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আনন্দ। চলো আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। আমাদের পরের কোশ্চেনটা কি ছিল? পরের কোশ্চেনটা হচ্ছে তোমার মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত? 4 থেকে 7 বছর, 7 থেকে 10 বছর, 11 থেকে 15 বছর, 16 থেকে 20 বছর। মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত? 4 থেকে 7, 7 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20। মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত? তোমরা যারা যারা জানো জলদি জলদি কমেন্ট করে ফেলো। ওকে, মৌমিতা মৌলিক একের খ, হ্যাঁ মৌ একের অ্যান্সার ঠিক আছে। দুয়ের অ্যান্সার কত হবে? কোন বয়সের মেয়েরা বয়সন্ধিকালের অন্তর্ভুক্ত? 4 থেকে 7, 7 থেকে 10, 11 থেকে 15, নাকি 16 থেকে 20? মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিটটা কত বলো তো? মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিটটা কত? দুয়ের অ্যান্সার কত হবে? আমরা কিন্তু প্রথম দুইটা কোশ্চেনে একটা রেখেছি ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত, আর একটা রেখেছি মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত। কেননা দেখা যায় যে এই অধ্যায় থেকে যখন কোয়েশ্চেন আসে তখন কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের কাহিনী নিয়েই কিন্তু তোমার কোয়েশ্চেনগুলো আসে। সো ছেলেরটা নিয়ে যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমার ছেলের যে বয়সন্ধিকালের এজ লিমিট সেটা জানতে হবে। আবার যদি মেয়েরটা নিয়ে আসে সেক্ষেত্রে মেয়েদের বয়সন্ধিকালের এজ লিমিট কিন্তু তোমার জানতে হবে। এজন্য আমরা কি দুটো এমসিকিউ প্র্যাকটিস করবো, যে ছেলেদের ক্ষেত্রেও বয়সন্ধিকালের এজ লিমিট কত, মেয়েদের ক্ষেত্রেও বয়সন্ধিকালের এজ লিমিট কত। আনন্দ লিখছে দুয়ের গ, হ্যাঁ ঠিক আছে। এই যে তরমুজ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট কত? মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালের এজ লিমিট হচ্ছে 7 থেকে 11 বছর, ঠিক আছে। তোমার আইডির নামটা প্রবলি তরমুজ, আমার যতদূর যা খেয়াল আছে, গতদিন বলছিল হয়তো, যদি ভুল না করি। এবার 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে কি আছে আমাদের? বয়সন্ধিকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় কোনটা? বয়সন্ধিকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় কোনটা? সন্তান উৎপাদনকারী ব্যবস্থা এবং অন্যান্য যৌনাঙ্গ, সামাজিক পরিবেশ, শিক্ষামূলক পরিবেশ, নাকি আর্থসামাজিক পরিবেশ। মৌমিতা মৌলিকসে দুয়ের গ, হ্যাঁ মৌ দুয়ের অ্যান্সার ঠিক আছে। 3-এর অ্যান্সার কি হবে? এই যে আমাদের বয়সন্ধিকালে আমাদের শরীরে যে ফিজিক্যাল চেঞ্জগুলো আসে, তারপরে হচ্ছে আমাদের মানসিক যে চেঞ্জগুলো আসে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে ম্যাসিভ চেঞ্জ কোনটা? বয়সন্ধিকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন কোনটা? সন্তান উৎপাদনকারী ব্যবস্থা এবং অন্যান্য যৌনাঙ্গের পরিবর্তন, নাকি সামাজিক পরিবেশের পরিবর্তন, নাকি হচ্ছে তোমার শিক্ষামূলক পরিবেশের পরিবর্তন, নাকি হচ্ছে তোমার আর্থসামাজিক উন্নয়নের পরিবর্তন? তাহলে তোমার 3-এর অ্যান্সার কত হবে? 3-এর অ্যান্সার হবে হচ্ছে তোমার ক নাম্বার, সন্তান উৎপাদনকারী ব্যবস্থা এবং অন্যান্য যৌনাঙ্গ। একটা ছেলে বা একটা মেয়ে বয়সন্ধিকালে পা দেওয়ার মাধ্যমে কি হয়, তার যে সন্তান উৎপাদন ক্ষমতা বা ফার্টিলিটির যে বিষয়টা, সেটা কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে পরিণত হওয়া শুরু করে। অর্থাৎ এই প্রসেসটা শুরু হয় হচ্ছে বয়সন্ধিকাল হওয়ার সাথে সাথে। দেখা যায় যে তোমার 20 থেকে 22 বা 25 বছরের সময় একটা ছেলে এবং একটা মেয়ের ফার্টিলিটি কি থাকে, সর্বোচ্চ পর্যায়ে থাকে। একটা মেয়ের ক্ষেত্রে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য তার শরীরে যে ধরনের জিনিসগুলো দরকার সে ধরনের পরিবর্তনের কাজটা শুরু হয় কখন? সেটা শুরু হয় তোমার বয়সন্ধিকাল শুরু হওয়ার সাথে সাথে। এবং একটা মেয়ের মানে ফার্টিলিটি বা হচ্ছে প্রজনন ক্ষমতা সর্বোচ্চ থাকে 20 থেকে 25 বছরের ভেতরে। সেম গোস ফর মেন। একটা ছেলে যখন তার সন্তান জন্মদানের জন্য তার কি প্রয়োজন? তার শুক্রাণুর প্রয়োজন। তার শুক্রাণুর গঠন, শুক্রাণুর তারপরে তোমার হচ্ছে জীবন্ত শুক্রাণুর পরিমাণ ইত্যাদি যে বিষয়গুলো আছে, তার ফার্টিলিটি ওভারঅল বলতে গেলে একটা ছেলের ক্ষেত্রেও তার ফার্টিলিটি পিক টাইম কখন? ছেলের ক্ষেত্রেও ফার্টিলিটির পিক টাইম হচ্ছে 20 থেকে 25। ওকে, সো মরিয়ম খাতুন লিখছে 3-এর ক, মৌমিতা লিখছে 3-এর ক। হ্যাঁ, সো বয়সন্ধিকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় কখন? এটা হয় হচ্ছে তোমার সন্তান উৎপাদনকারী ব্যবস্থা এবং অন্যান্য যৌনাঙ্গের, সন্তান জন্মদানের সাথে সংশ্লিষ্ট যৌনাঙ্গেরও কিন্তু এই সময় তোমার আমাদের আস্তে আস্তে পরিবর্তন হয় এবং বয়সের সাথে সাথে কি এটি একদম পুরো পরিপূর্ণরূপে প্রকাশ পায়। ওকে, তো চলো আমরা পরের কোয়েশ্চেনটায় চলে যাই। আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন কি আছে? 4 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি আসো। গুপ্তলোমের আবির্ভাব কত বছর পর সাধারণত বীর্যপাত দেখা যায়? গুপ্তলোমের আবির্ভাবের কত বছর পর সাধারণত বীর্যপাত দেখা যায়? এখন এখানে গুপ্তলোম বলতে তোমার প্রাইভেট পার্টসে যে লোম বা পশমগুলো আছে সেটাকে বোঝানো হচ্ছে। আমাদের কিন্তু তোমার সাধারণত ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে কিন্তু বীর্যপাত কিন্তু শুরুতেই বা প্রাইমারি এজে কিন্তু হয় না, একটা সার্টেন এজ পরে। স্পেশালি এটাকে তোমার মেনশন করা হয় বয়সন্ধিকালের ক্ষেত্রে, কারণ বয়সন্ধিকাল থেকেই কিন্তু কি একটা ছেলে বা একটা মেয়ের সন্তান জন্ম দেওয়ার জন্য তার যে শারীরিক সক্ষমতা, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কাজ করা শুরু করে এবং একটা সার্টেন এজে যাওয়ার পরে জিনিসগুলো কি হয়, পরিপূর্ণ হয়। সো গুপ্তলোম আবির্ভাবের কত বছর পরে সাধারণত তোমার বীর্যপাত দেখা যায়? 1 বছর পরে, 3 বছর পরে, 5 বছর পরে, 7 বছর পরে? তোমার এইটার অ্যান্সার কত হবে? 4-এর ক্ষেত্রে গুপ্তলোম আবির্ভাবের কত বছর পর সাধারণত বীর্যপাত দেখা যায়? 1 বছর, 2, 3 বছর, 5 বছর, 7 বছর? এটার অ্যান্সার কত হবে বলো তো?
চারের অ্যান্সার কত হবে? চারের অ্যান্সারটা করো তোমরা, জলদি জলদি চারের অ্যান্সার করো। গুপ্তলোম আবির্ভাবের কত বছর পরে সাধারণত বীর্যপাত দেখা যায়? 1 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর। এটার অ্যান্সার কত হবে? চারের অ্যান্সার। যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করবা যে ভাইয়া জানি না, আপনি বলে দেন, তখন কিন্তু আমি বলে দিব, বাট ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ মি, ওকে? চারের অ্যান্সার কত হবে বলো তো? চারের অ্যান্সারটা বলো, জলদি জলদি চারের অ্যান্সারটা করো তোমরা। গুপ্তলোম আবির্ভাবের কত বছর পরে সাধারণত বীর্যপাত দেখা যাচ্ছে? এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে তোমার, দাঁড়াও মার্কারটা করে, এটার অ্যান্সার হচ্ছে তোমার ক নাম্বার, 1 বছর। গুপ্তলোম আবির্ভাবের 1 বছর পরে সাধারণত আমাদের কি হয়? বীর্যপাত দেখা যায়, বা সব ছেলেদের ক্ষেত্রে তোমার স্পেশালি স্বপ্নদোষ যেটাকে বলা হয় সেগুলো কিন্তু দেখা যায়। এটা কখন? তোমার হচ্ছে গুপ্তলোম আবির্ভাবের 1 বছর পরে, ওকে? তো পরের কোশ্চেনটায় চলে যাই আমরা। পরের কোশ্চেনটা কি আছে? 5 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। সাধারণত মেয়েদের ঋতুস্রাব বা ঋতু শুরু হয় কত বছর বয়সে? 9 থেকে 10, 12 থেকে 13, 14 থেকে 15, 16 থেকে 17। সুমাইয়া স্বপ্ন লিখেছে 4-এর ক। হ্যাঁ স্বপ্ন, তোমার অ্যান্সার ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব বা পিরিয়ড শুরু হয় কত বছর বয়সে? 9 থেকে 10, 12 থেকে 13, 14 থেকে 15, 16 থেকে 17। মেয়েদের ক্ষেত্রে মরিয়ম খাতুন লিখছে ভাইয়া জানি না। হ্যাঁ ওইটা বলে দিছি, তোমার গুপ্তলোম প্রকাশের 1 বছর পরের থেকে হচ্ছে মূলত বীর্যপাত দেখা যায়। তারপরে হচ্ছে 5 নাম্বার, মেয়েদের ক্ষেত্রে তোমার ঋতুস্রাব বা পিরিয়ডটা শুরু হয় কত বছর বয়সে? 9 থেকে 10, 12 থেকে 13, 14 থেকে 15, 16 থেকে 17। এইটার অ্যান্সার কত হবে? 5-এর অ্যান্সার কত হবে? জলদি জলদি বলো, 5-এর অ্যান্সার কত হবে? 5 নাম্বার, 5-এর অ্যান্সারটা করো তো তোমরা। সাধারণত মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব বা পিরিয়ড শুরু হয় কত বছর বয়সে? 9 থেকে 10, 12 থেকে 13, 14 থেকে 15, 16 থেকে 17। এটার অ্যান্সার কত হবে? 5-এর অ্যান্সার। আচ্ছা 5-এর অ্যান্সারটা তোমাকে আমি বলে দিচ্ছি। 5-এর অ্যান্সারটা হচ্ছে তোমার 12 থেকে 13 বছর বয়সে। 12 থেকে 13 বছর বয়সে সাধারণত মেয়েদের ঋতুস্রাব বা পিরিয়ড শুরু হয়। এক্ষেত্রে অনেকের হরমোনাল প্রবলেমের কারণে অনেকের এই বয়সের আগেও হতে পারে, আবার অনেকের এই বয়সের পরেও হতে পারে। তবে এক্সেপশনালিটি ইজ নট অ্যান এক্সাম্পল। এভারেজ হিসাবে তোমার যদি একজন সুস্থ স্বাভাবিক মেয়ে মানুষের কথা চিন্তা করো তখন অ্যান্সার হবে 12 থেকে 13 বছর, ওকে? সো 5-এর অ্যান্সার কত? 5-এর অ্যান্সার হচ্ছে তোমার খ নাম্বার। তাহলে আমরা পরের কোশ্চেনটা চলে যাই। আমাদের পরের কোশ্চেন কি আছে? এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ বইটি কে লিখেছেন? এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ বইটি কে লিখেছেন? জন বি ওয়াটসন, উইলিয়াম জেমস, সিগমন্ড ফ্রয়েড, নাকি হচ্ছে ক্লিফোর্ড বিয়ার্স? কে লিখেছেন? এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ বইটি কে লিখেছেন? জন বি ওয়াটসন, উইলিয়াম জেমস, সিগমন্ড ফ্রয়েড, ক্লিফোর্ড বিয়ার্স। এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ, এই বইটার নামটা একটু ভালোভাবে মনে রাখবা তোমরা। তোমরা চেষ্টা করবা পরীক্ষার ক্ষেত্রেও যাতে তোমরা যখন সিকিউ এর অ্যান্সার করবা তখন যাতে এই ধরনের বইয়ের কোটেশন বা বইয়ের নামগুলো তোমরা ইউজ করতে পারো। একই সাথে তোমরা যদি বইয়ের রাইটারের নামটাও মেনশন করতে পারো সেটা কিন্তু তোমার খাতায় একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? 6 নাম্বার, এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ বইটি কে লিখেছেন? জন বি ওয়াটসন, উইলিয়াম জেমস, সিগমন্ড ফ্রয়েড, নাকি হচ্ছে ক্লিফোর্ড বিয়ার্স? 6-এর অ্যান্সার কত হবে বলো তো? মরিয়ম খাতুন 5-এর বি, সাদিয়া আফরিন 5-এর বি, সুমাইয়া স্বপ্না 5-এর বি, আনন্দ 5-এর বি। হ্যাঁ 5-এর অ্যান্সার তোমাদের সকলেরই হয়েছে। 6-এর অ্যান্সারটা করো। এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ বইটি কে লিখেছেন? জন বি ওয়াটসন, উইলিয়াম জেমস, সিগমন্ড ফ্রয়েড, ক্লিফোর্ড বিয়ার্স। এটা কি হবে? মরিয়ম খাতুন লিখেছেন 6-এর বি। 6-এর অ্যান্সার কি আসলে বি? বাকির অ্যান্সার দাও তো একটু। 6-এর অ্যান্সার কত হবে? এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ বইটি কে লিখেছেন? জন বি ওয়াটসন, উইলিয়াম জেমস, সিগমন্ড ফ্রয়েড, নাকি হচ্ছে ক্লিফোর্ড বিয়ার্স? সুমাইয়া স্বপ্ন 6-এর ঘ, আনন্দ সরকার 6-এর ঘ, সাদিয়া আফরিন 6-এর ঘ। হ্যাঁ মরিয়ম বাদে বাকি 3 জনেরই অ্যান্সার হয়েছে। এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার ক্লিফোর্ড বিয়ার্স। ক্লিফোর্ড বিয়ার্সের লেখা বইয়ের নাম কি? এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ, ওকে? তাহলে আমরা আমাদের 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 7 নম্বর প্রশ্নে কি আছে একটু দেখি। কত সালে ক্লিফোর্ড বিয়ার্স জাতীয় মানসিক স্বাস্থ্য সমিতি স্থাপন করেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কত সালে ক্লিফোর্ড বিয়ার্স জাতীয় মানসিক স্বাস্থ্য সমিতি স্থাপন করেন? 1906 সাল, 1908 সাল, 1910 সাল, 1912 সাল? কত সালে হবে অ্যান্সার বলো তো? 1906, 8, 10, 12। কত সালে ক্লিফোর্ড বিয়ার্স জাতীয় মানসিক স্বাস্থ্য সমিতি গঠন করেন? 1906 সাল, 1908 সাল, 1910 সাল, 1912 সাল? এটার অ্যান্সার কত হবে?
ছয়ের অ্যান্সার যারা ডি দিয়েছো তাদের অ্যান্সার হয়েছে। 7 নম্বরটা বলো, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কত সালে ক্লিফোর্ড বিয়ার্স জাতীয় মানসিক স্বাস্থ্য সমিতি গঠন করেন? 1906 সাল, 1908 সাল, 1910 সাল, 1912 সাল। এটার অ্যান্সার কত হবে? ছয়ের অ্যান্সারটা জলদি জলদি করো। সরি 6 না, 7-এর অ্যান্সার। কত সালে ক্লিফোর্ড বিয়ার্স জাতীয় মানসিক স্বাস্থ্য সমিতি স্থাপন করেন? 1906, 1908, 1910, 1912। 7-এর অ্যান্সার কত হবে বলো? 7-এর অ্যান্সার কত হবে? কত সালে ক্লিফোর্ড বিয়ার্স জাতীয় মানসিক স্বাস্থ্য সমিতি স্থাপন করেন? 1906 সাল, 1908 সাল, 1910 সাল, 1912 সাল। এটার অ্যান্সার কত হবে বলো? আচ্ছা 7-এর অ্যান্সার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। 7-এর অ্যান্সার হবে হচ্ছে তোমার খ নাম্বার, 1908 সাল। 1908 সালে কে জাতীয় মানসিক স্বাস্থ্য সমিতি স্থাপন করেন? 1908 সালে ক্লিফোর্ড বিয়ার্স কি করেন? জাতীয় মানসিক স্বাস্থ্য সমিতি স্থাপন করেন। ওকে, এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এরপর 8 নাম্বার। 8 নম্বরে কি আছে? কোন বিজ্ঞানী গবেষণার ফলাফলে দেখতে পেয়েছেন যে প্রথম দল হচ্ছে সবচেয়ে সম্ভ্রান্ত দল, দ্বিতীয় দল হচ্ছে ভালো ছেলে মেয়ের দল এবং তৃতীয় দল হচ্ছে অপরিচ্ছন্ন দল? বেলার, ক্লিফোর্ড বিয়ার্স, নাকি হচ্ছে হোলিংশেড, নাকি হচ্ছে জেমস ড্রিভার? কে? কোন বিজ্ঞানী তার গবেষণার ফলাফলে দেখতে পেয়েছেন যে প্রথম দল হচ্ছে কি? প্রথম দল সবচেয়ে সম্ভ্রান্ত দল এবং দ্বিতীয় দল কি? দ্বিতীয় দল হচ্ছে ভালো ছেলেমেয়ের দল এবং তৃতীয় দল হচ্ছে অপরিচ্ছন্ন দল। এটি কে দেখতে পেয়েছেন? বিজ্ঞানী বেলার, ক্লিফোর্ড বিয়ার্স, নাকি হচ্ছে হোলিংশেড, নাকি হচ্ছে তোমার জেমস ড্রিভার? তোমার 8-এর অ্যান্সার কত হবে বলো তো? প্রিন্স সিয়াম লিখেছেন 8-এর গ। হ্যাঁ, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার গ নাম্বার, হোলিংশেড। ওকে, দেখি তোমাদের কমেন্টগুলো। তাহলে তোমাদের 8-এর অ্যান্সার কত হবে বলো? 8-এর অ্যান্সার কি? 8-এর অ্যান্সার হবে হচ্ছে তোমার হোলিংশেড। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা 9-এ চলে যাই। আমাদের 9টা দেখি 9-এ কি আছে। পুরুষত্ব অর্জনের বয়স কোন সময় হয়? তোমার শৈশবে, বাল্যকালে, বয়ঃসন্ধিকালে, যৌবনকালে? এটা কত সালে হবে? পুরুষত্ব অর্জনের বয়স কোন সময় হয়? শৈশবকালে, বাল্যকালে, বয়ঃসন্ধিকালে, যৌবনকালে? এটার অ্যান্সার কত হবে বলো তো? 9-এর অ্যান্সার করো। 9-এর অ্যান্সার কত হবে? 8-এর অ্যান্সার যারা গ দিয়েছে তাদের অ্যান্সার ঠিক আছে। মরিয়ম, প্রিন্স, তারপরে তোমার আনন্দ, স্বপ্না, মৌমিতা, মৌ, সাদিয়া আফরিন, সবার অ্যান্সার ঠিক আছে। 9-এর অ্যান্সার করো। পুরুষত্ব অর্জনের জন্য বয়স সীমা কোনটা? শৈশবকালে, বাল্যকালে, বয়ঃসন্ধিকালে, নাকি হচ্ছে যৌবনকালে? পুরুষত্ব অর্জনের সময় কোনটা? শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, নাকি যৌবনকাল? পুরুষত্ব অর্জনের বয়স সীমা কোনটা? আমি কিন্তু একটু আগে তোমাকে হচ্ছে যে সময় বয়ঃসন্ধিকালের এজ লিমিটের কথা বলছিলাম, আমি কিন্তু সেই সময় তোমাকে এটা বলে দিছি। এইটার অ্যান্সার করা কিন্তু খুবই সহজ। এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার গ নাম্বার। তোমার কি হয়? তোমার পুরুষত্ব অর্জনকালের প্রকৃত সময় কখন? পুরুষত্ব অর্জনকালের তোমার প্রকৃত সময় হচ্ছে বয়ঃসন্ধিকাল। ঠিক আছে, পুরুষত্ব অর্জনকালের প্রকৃত সময় কখন? পুরুষত্ব অর্জনকালের প্রকৃত সময় হচ্ছে তোমার বয়ঃসন্ধিকাল। কি ব্যাপার, লাইফ কি ঠিক আছে? সুমাইয়া স্বপ্নে লিখছেন 9-এর ঘ, যৌবনকাল। সাদিয়া আফরিন 9-এর গ, মৌমিতা মৌ 9-এর গ, মরিয়ম খাতুন 9-এর গ, আনন্দ সরকার 9-এর গ। হ্যাঁ, তোমরা যারা 9-এর গ অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সার ঠিক আছে। পুরুষত্ব অর্জনের বয়সসীমা কোনটা? পুরুষত্ব অর্জনের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে তোমার বয়ঃসন্ধিকাল। এরপর আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। পরের কোশ্চেনে কি আছে দেখি। 10 নাম্বার। কোন সময়কে অনেকেই নেগেটিভ ফেস হিসেবে চিহ্নিত করেন? কোন সময়কে অনেকেই নেগেটিভ ফেস হিসেবে চিহ্নিত করেন? শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, নাকি হচ্ছে যৌবনকাল? কোন সময়টাকে অনেকেই নেগেটিভ ফেস হিসেবে চিহ্নিত করেন? মানে খুব বিপজ্জনক সময়, লাইফের কোন পিরিয়ডটাকে খুব বিপজ্জনক সময় বা সেন্সিটিভ সময় হিসেবে ধরা হয়? এটা কোন সময়? শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, নাকি যৌবনকাল? এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার আশা করি তোমাদের প্রত্যেকের পারা উচিত। এটা খুবই মানে জেনারেল টাইপের একটা কোয়েশ্চেন আর কি। এটা কোনো সাইকোলজিক্যাল কোয়েশ্চেন তত, তার থেকে হচ্ছে জেনারেল কমন সেন্সের কোয়েশ্চেন এটা। কোন সময়কে অনেকেই নেগেটিভ ফেস হিসেবে চিহ্নিত করেছেন? শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, নাকি হচ্ছে যৌবনকাল? কোন সময়টা বলো তো? 10-এর অ্যান্সার কত হবে? 10-এর অ্যান্সারটা করো জলদি।
মোতালেব খান শুভ 10-এর গ, প্রিন্স সিয়াম 10-এর গ, আনন্দ সরকার 10-এর গ, সাদিয়া আফরিন 10-এর গ। হ্যাঁ, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার 10-এর গ। কারণ বয়ঃসন্ধিকাল হচ্ছে একদম রক্ত গরম করার সময়, তো এই সময় একদম মানে পুরো নিজের ভেতরে একটা হিরোইজম যে ব্যাপারটা, তাই না? হিরোইজম বিষয়টা আসে কোন সময়? হিরোইজম বিষয়টা আসেই হচ্ছে তোমার বয়ঃসন্ধিকালে। হিরোইজম যে বিষয়টা, এটা ছেলেদের ভিতরে আসাই হচ্ছে তোমার বয়ঃসন্ধিকালে। এই সময়টা কিন্তু খুবই সেন্সিটিভ সময়। এই সময়টাই কিন্তু মানুষ আমাদের লাইফের প্রথম বড় যে ভুল ডিসিশনগুলো নেওয়ার সুযোগ থাকে, তার একটা হচ্ছে তোমার বয়ঃসন্ধিকাল। রক্ত একদম গরম, মানে কোনো কিছু তোয়াক্কা করতে ইচ্ছা করে না। অনেকে দেখা যায় নেশার পথে চলে যায়, অনেকে চুরি ছিনতাই, মানে বিপথে যাওয়ার সবচেয়ে বড় সুযোগগুলোর একটা থাকে হচ্ছে তোমার বয়ঃসন্ধিকালের শুরুতে। ওকে, মানে মাত্র চুল গজায় তো লোম গজানোর আগেই হচ্ছে এরা পাকনা হয়ে যায়। বেশি পাকনা পোলাপাইন যারা, তাদের হচ্ছে, তাদের জন্য এটা হচ্ছে নেগেটিভ ফেস। এরপরে 11 নম্বর কি আছে দেখি, 11 নম্বরে কি আছে? পিউবারটেস শব্দটির অর্থ কি? পিউবারটেস শব্দটির অর্থ কি? শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, যৌবনকাল। পিউবারটাস শব্দের অর্থ কি? শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, যৌবনকাল। 11 আনসার কত হবে বলো তো? 11 আনসার কত হবে? 11 আনসারটা করো। পিউবারটাস শব্দের অর্থ কি? শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, যৌবনকাল। 11 আনসার কত হবে? সাদিয়া আফরিন লিখছে অনেকে চাঁদের দেশে যায়। এক্স্যাক্টলি এগুলাই বলতেছি, যে মানে বিপথে যাওয়ার একদম তোমার সবচেয়ে মোক্ষম সুযোগ বা প্রথম বড় ধরনের একটা সুযোগ আসে হচ্ছে তোমার বয়ঃসন্ধিকালে। একদম পুরো রোমিও, এই বয়স জানে রক্তদানের পূর্ণ। তুমি তো বাংলা খুব ভালো পড়ছো, বাট এই বয়স জানে রক্তদানের পূর্ণ, কিন্তু মানে তো না। এই বয়স জানে ঠিকই, কিন্তু মানে তো না, মানে তো অন্য কিছু। আনন্দ সরকার 11-র গ, মরিয়ম খাতুন 11-র গ, সাদিয়া আফরিন 11-র গ। হ্যাঁ, 11-র অ্যান্সার হবে হচ্ছে তোমার গ নাম্বার, বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালের প্রতিশব্দ কি? পিউবারটাস। ওকে, তাহলে আমরা পরের কোয়েশ্চেনটায় চলে যাই। পরের কোয়েশ্চেনে কি আছে একটু দেখি। তোমার মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল কি? এটা হচ্ছে বৃক্কের বৃদ্ধি, নাকি হচ্ছে তোমার ফেলোপিয়ান নালীর বৃদ্ধি, নাকি হচ্ছে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, নাকি হচ্ছে তোমার ডিম্বকোষের বৃদ্ধি? মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল বলতে কোন জিনিসটার সিগনিফিকেন্ট চেঞ্জ বোঝায়? বৃক্কের বৃদ্ধি, ফেলোপিয়ান নালীর বৃদ্ধি, নাকি হচ্ছে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, নাকি হচ্ছে তোমার ডিম্বকোষের বৃদ্ধি? মেয়েদের ক্ষেত্রে তোমার বয়ঃসন্ধিকালের সবচেয়ে বড় বা সিগনিফিকেন্ট চেঞ্জ হিসেবে কোনটাকে ধরা হয়? বৃক্কের বৃদ্ধি, ফেলোপিয়ান নালীর বৃদ্ধি, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, নাকি হচ্ছে ডিম্বকোষের বৃদ্ধি? বয়ঃসন্ধিকালে মেয়েদের লাইফে যে বা বডিতে যে সকল সিগনিফিকেন্ট চেঞ্জ আসে, তার ভেতর সবচেয়ে বড় চেঞ্জ কোনটা? এটা কি তোমার বৃক্কের বৃদ্ধি, ফেলোপিয়ান নালীর বৃদ্ধি, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, নাকি হচ্ছে তোমার ডিম্বকোষের বৃদ্ধি বা ডিম্বাশয়ের বৃদ্ধি? কোনটা হবে? সুমাইয়া স্বপ্নে লিখছে 11-র ঘ না, স্বপ্নে 11-র অ্যান্সার হচ্ছে গ নাম্বার। 12-র অ্যান্সারটা করো তোমরা জলদি জলদি। 12-র অ্যান্সার কত হবে বলো তো? বয়ঃসন্ধিকালে মেয়েদের যে সকল পরিবর্তন আসে, তার ভেতর সবচেয়ে বড় ধরনের পরিবর্তন কোনটা? বৃক্কের বৃদ্ধি, ফেলোপিয়ান নালীর বৃদ্ধি, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, নাকি হচ্ছে ডিম্বকোষের বৃদ্ধি? মরিয়ম খাতুন লিখছে হচ্ছে ডিম্বকোষের বৃদ্ধি। দেখো, বয়ঃসন্ধিকাল কিন্তু একটা মেয়েদের লাইফের একটা প্রাইম টাইম। ওকে, সো এই সময়টায় যে সকল মেয়েরা নিজেদের প্রতি টেক কেয়ার করে, তারাই কিন্তু আলটিমেটলি একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে। ইভেন ইন ফিউচারে তার গর্ভে যে আগত যে সন্তানটা আসবে, সন্তানটা সুস্থ সুন্দর থাকার পেছনে কিন্তু একটা বড় কৃতিত্ব থাকে বয়ঃসন্ধিকালে নিজের যত্ন প্রপারলি নেওয়া। মেয়েদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে দেখা যায় যে হরমোনাল প্রবলেম যে বিষয়টা, এটা কিন্তু খুবই কমন এখনকার সমাজে। মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম তোমার দেখা যায় তোমার পিসিওএস, তারপরে হচ্ছে পিসিওডি ইত্যাদি রোগে আক্রান্ত। পিসিএস অর্থ হচ্ছে তোমার ইয়া পলি, কি জানো, পলিটিকা, সরি, পিসিওএস হচ্ছে তোমার ওভারিয়ান সিনড্রোম, দাঁড়াও, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা হচ্ছে তোমার পিসিওএস। এটা হচ্ছে একটা হরমোনাল জনিত সমস্যা। এই সমস্যায় কি হয়? এই সমস্যায় দেখা যায় যে তোমার মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমার মুখে পুরুষের মতো লোম গজাচ্ছে বা পশম গজাচ্ছে, তাদের পিরিয়ড ইররেগুলার হয়ে যায়, অনেকের দেখা যায় যে 3-4 মাস পর হচ্ছে, অনেকের দেখা যায় হচ্ছেই না। তারপরে এইটার সবচেয়ে বড় সমস্যাটা কি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গর্ভধারণের ক্ষেত্রে অনেক নারী গর্ভধারণ করতে পারেন না। এইটার এইসব যে বর্তমান যে হরমোনাল জনিত যে রোগগুলো, এগুলো কিন্তু পুরোটাই তোমার হরমোনাল রোগ। ঠিক আছে, এই হরমোনাল রোগের সবচেয়ে বড় কারণ কি বলতো? এই হরমোনাল প্রবলেমের সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমার লাইফস্টাইল, মেয়েদের লাইফস্টাইল। তারপরে কি হচ্ছে? তারপরে আছে হচ্ছে তোমার খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস কিন্তু একটা বড় ইস্যু এখানে। আমাদের দেশে তো ম্যাক্সিমাম খাবারই ভেজাল, তাই না? খাদ্যাভ্যাস একটা বড় ইস্যু। তারপরে হচ্ছে কি? তারপরে আসছে হচ্ছে তোমার শরীর চর্চা না করা।
তারপরে আর একটা বড় রিজন হচ্ছে অপর্যাপ্ত ঘুম, এইটা সবচেয়ে বড় রিজন। অপর্যাপ্ত ঘুম, তোমার যখন ঘুমের ঘাটতি থাকবে, এই ঘুমের ঘাটতির ফলে কিন্তু তোমার শরীরের ভেতর হরমোনাল ইমব্যালেন্স ক্রিয়েট হয়, যার ফলে কি হয়, যার ফলে দেখা যাচ্ছে এরকম পিসিওএস পিসিওডির মতো কিন্তু রোগগুলো হচ্ছে। এগুলো কি ধরনের রোগ? এগুলো হচ্ছে হরমোনাল রোগ। এইসব রোগের কারণ কি? তোমার হচ্ছে আমাদের রেগুলার লাইফস্টাইল, তারপরে খাদ্যাভ্যাস, স্পেশালি জাঙ্ক ফুড টাইপের, তারপর হচ্ছে চিনি খাওয়া, চিনি একটা ভাইটাল রিজন, চিনি খাওয়া, তারপরে হচ্ছে তোমার শরীরচর্চা না করা, এক্সারসাইজ না করা, রেগুলার হাঁটাচলা না করা, খালি খাওয়া আর ঘুমানো, অপর্যাপ্ত ঘুম। দেখা যাচ্ছে তুমি সারা রাত জেগে আসো, তুমি সারাদিন ঘুমাচ্ছ, বাট তোমার রাতের যে প্রপার যে ঘুমটা, ওই ঘুমটা যদি তুমি রাত্রে না ঘুমাতে পারো, তুমি দিনের বেলায় 24 ঘন্টা সারাদিন ঘুমায় থাকলেও এটা কোনো লাভ হবে না। রাত্রে আমাদের যে তোমার পারফেক্ট স্লিপ শিডিউল, তোমার রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত, এই টাইমটাই হচ্ছে তোমার শরীর বিল্ড আপের কাজ করে। তোমার শরীরে তোমার খাদ্য, তুমি যে খাবারগুলো গ্রহণ করছো এটা হজম হয়, তারপর হচ্ছে তোমার শরীরে যে ক্ষয় পূরণ করে, তারপর তোমার শরীরে বৃদ্ধি সাধনের ক্ষেত্রে এই সময়গুলো কাজ করে। ওকে, সো মেয়েরা কি করবা, তোমাদের লাইফস্টাইলটা হচ্ছে একটু মেনটেন করার চেষ্টা করবা। ওকে, সো আনন্দ সরকার লিখছে জরায়ু বৃদ্ধি, হ্যাঁ জরায়ু বৃদ্ধি পায়, সাইজে বড় হয়, বাট জরায়ু আর জরায়ু কি ডিম্বকোষ না? জরায়ু আর ডিম্বকোষ একই না, দুইটা আলাদা আলাদা। জরায়ুর তোমার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে তোমার ইউটেরাস, আর হচ্ছে তোমার ডিম্বাশয় ইয়া হচ্ছে তোমার ওভারি, বুঝছো? তোমার ডিম্বকোষ কি করে? ডিম্বকোষ হচ্ছে তোমার ডিম্বাণু তৈরি করে। আর জরায়ু কি করে? জরায়ু হচ্ছে তোমার ওখানে বাচ্চা বেড়ে ওঠে। তোমার ডিম্বকোষে হচ্ছে তোমার ডিম্বাণু তৈরি করে। আর তোমার হচ্ছে জরায়ু কি করে? জরায়ু হচ্ছে মায়ের পেটে বাচ্চা যেখানে থাকে সেটাকে বলা হয় হচ্ছে জরায়ু। ওকে, অ্যান্সার পাইছো আশা করি। হ্যাঁ, সো মেয়েরা তোমাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো দিলাম বা গাইডলাইনগুলো দিলাম, এগুলো একটু মেনে চলার চেষ্টা করবা। আর হচ্ছে আশা করি অ্যান্সার পাইছো, আনন্দ সরকার অ্যান্সার পাইছো। ওকে, তো চলো আমরা পরের কোশ্চেনটায় চলে যাই, 13 নম্বরে যাই। 13 নম্বরে কি আছে দেখো, পুরুষদের ক্ষেত্রে বয়সন্ধিকালে কি হয়? বৃক্কের বৃদ্ধি, ফেলোপিয়ান নালীর বৃদ্ধি, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, নাকি হচ্ছে তোমার ডিম্বকোষের বৃদ্ধি? একটু আগে তো আমরা মেয়েদেরটা জানলাম, এখন ছেলেদেরটা জানবো যে বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে সিগনিফিকেন্ট চেঞ্জ কোনটা? তোমার বৃক্কের বৃদ্ধি, ফেলোপিয়ান নালীর বৃদ্ধি, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, নাকি হচ্ছে তোমার ডিম্বকোষের বৃদ্ধি? তোমার ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের মূল বা সিগনিফিকেন্ট পরিবর্তন কোনটাকে বোঝায় বলো তো? ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের সবচেয়ে বড় পরিবর্তন বা বয়সন্ধিকাল বলতে কি বোঝায়? বৃক্কের বৃদ্ধি, ফেলোপিয়ান নালীর বৃদ্ধি, নাকি হচ্ছে তোমার প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, নাকি হচ্ছে তোমার ডিম্বকোষের বৃদ্ধি? ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের সবচেয়ে বড় পরিবর্তন কোনটা? বৃক্কের বৃদ্ধি, ফেলোপিয়ান নালীর বৃদ্ধি, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, নাকি হচ্ছে ডিম্বকোষের বৃদ্ধি? 13-র অ্যান্সারটা করো জলদি জলদি। 13-র অ্যান্সার কত হবে বলো? মরিয়ম খাতুন লিখছেন আচ্ছা ভাইয়া। হ্যাঁ, কারণ দেখো তোমরা যখন একটা ইরেগুলার লাইফস্টাইল লিড করবা, তোমার শরীরের ভেতর যখন কোনো কিছু অসুখ বা যে কোনো কিছু দানা বাঁধবে, এই জিনিসটা কিন্তু তোমার মেন্টাল হেলথের উপরেও প্রভাব ফেলবে। তুমি চিন্তা করো, তুমি তো নিজে সুস্থ থাকবাই, প্লাস তুমি যদি তোমার নিজের প্রতি কেয়ারলেস থাকো, তোমার গর্ভে যে আগত যে সন্তানটা আছে সেই সন্তানের মুখ তুমি দেখতে পারবা কিনা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। সো নিজের পরিবারের কথা চিন্তা করো, নিজের কথা চিন্তা করো, নিজের আগত সন্তানের কথা চিন্তা করো, হলেও আমাদের কি করা উচিত? আমাদের একটা সুস্থ সুন্দর গোছানো লাইফ লিড করা উচিত। এই কথাগুলো শুধু মেয়েদের ক্ষেত্রে না, সেম গোজ ফর বয়েজ। ছেলেদের ক্ষেত্রেও কি তোমার ডেইলি একটা স্লিপ সাইকেল মেনটেন করে ঘুমানো উচিত। এরপরে কি আছে তোমার খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাসের ভেতরে তোমার টেস্টোস্টেরন যে খাবারগুলো বৃদ্ধি করে, যেমন তোমার মধু, কালিজিরা, তারপরে হচ্ছে তোমার ডালিম, ফল টল যেগুলো আছে, তোমার সবুজ শাকসবজি, এই সকল জিনিস কিন্তু, তারপরে তোমার প্রোটিন, ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রোটিন জিনিসটা খুবই দরকার। আর ছেলেদের যে জিনিসটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে কার্বস। কার্বস কিন্তু বা কার্বোহাইড্রেট যেটাকে বলা হয় শর্করা, কার্বোহাইড্রেটও কিন্তু তোমাকে নিতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে এক্সারসাইজ। ছেলেদের ক্ষেত্রে এক্সারসাইজ করা ফরজ 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 ফরজ। মেয়েদের ক্ষেত্রে যতগুলো ফরজ, ছেলেদের ক্ষেত্রে তার থেকে আরও বেশি ফরজ, আদারওয়াইজ তোমার কিন্তু পুরুষত্ব নষ্ট হবে। ওকে, সো মরিয়ম খাতুন লিখছে 13 গ, সুমাইয়া স্বপ্না 13 গ। ওভারঅল ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রেই সব কথার শেষ কথা, হেলদি লাইফস্টাইল লিড করতে হবে।
হেলদি লাইফস্টাইল, জিম, ওকে। ও আরেকটা জিনিস, অ্যাভয়েড জাঙ্ক ফুড। ক্লিয়ার? তাহলে 13 অ্যান্সার দিছে হচ্ছে গ নাম্বার। হ্যাঁ, 13 অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি। ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালে সবচেয়ে সিগনিফিকেন্ট পরিবর্তন কোনটা? ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালে সবচেয়ে সিগনিফিকেন্ট পরিবর্তন হচ্ছে তোমার প্রোস্টেট গ্রন্থি। ওকে, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি। সো এই রুলসটা কিন্তু তোমার ছেলে মেয়ে সবার জন্য, এটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে। এরপরে 14 নম্বরে যাই। 14 নম্বরে কি আছে দেখি। বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কোন ধরনের হরমোন ক্ষরিত হয়? তোমার প্রোল্যাকটিন, এন্ড্রোজেন, এস্ট্রোজেন নাকি হচ্ছে তোমার অ্যান্টিডিউটেরিক? বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের শরীর থেকে কোন ধরনের হরমোন ক্ষরিত বা নিঃসরিত হয়? তোমার প্রোল্যাকটিন, এন্ড্রোজেন, এস্ট্রোজেন নাকি হচ্ছে তোমার অ্যান্টিডিউরেটিক? কোনটা? বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কোন ধরনের হরমোন ক্ষরিত হয়? প্রোল্যাকটিন, এন্ড্রোজেন, এস্ট্রোজেন নাকি হচ্ছে তোমার অ্যান্টিডিউরেটিক? কোনটা হবে? 14 অ্যান্সার কোনটা? বয়সন্ধিকালে ছেলেদের কোন হরমোনটা শরীর থেকে নিঃসৃত বা ক্ষরিত হয়? এটা কোনটা? প্রোল্যাকটিন, এন্ড্রোজেন, এস্ট্রোজেন নাকি হচ্ছে তোমার অ্যান্টিডিউরেটিক? আমিন ভাই, ক্লাস শেষ হওয়ার পরে চা দিন। বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কোন হরমোনটা ক্ষরিত হয়? প্রোল্যাকটিন, এন্ড্রোজেন, এস্ট্রোজেন নাকি হচ্ছে তোমার অ্যান্টিডিউটেরিক? 14 অ্যান্সার কত হবে? 14 অ্যান্সার চটপট করো দেখি। 14 অ্যান্সার কত হবে বলো? চোদ্দোর অ্যান্সার কত হবে? যদি না জানো তাহলে বলবা যে ভাইয়া জানি না, বলে দেন। মৌমিতা মৌ 14 গ, মোতালেব খান শুভ 14 খ, মরিয়ম খাতুন 14 গ। তোমরা যারা যারা 14 অ্যান্সার হচ্ছে গ দিয়েছো, অর্থাৎ মরিয়ম, মৌ, তোমাদের অ্যান্সার ঠিক আছে। শুভর অ্যান্সারটা ভুল গেছে, এটা হবে হচ্ছে তোমার এস্ট্রোজেন। তাহলে বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষরিত হয়? বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে তোমার এস্ট্রোজেন বা ইস্ট্রোজেন যেটাই থাকুক সেটা হচ্ছে ক্ষরিত হয়। ওকে। ও না, সরি সরি, একটু মিস্টেক, সরি 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 সরি, মিস্টেক মিস্টেক। এটা হচ্ছে তোমার এন্ড্রোজেন হবে। বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষরিত হয়? এটা হচ্ছে তোমার এন্ড্রোজেন। সরি, আমি একটু পানি খেয়ে নিই, তার আমার মনোটনি চলে আসছে। সরি, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার এন্ড্রোজেন। বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষরিত হয়? এটা হচ্ছে তোমার এন্ড্রোজেন। ওকে। আবার আমার মতো ভুল করে আবার এই যে ইস্ট্রোজেন বলে শুনে একটু মিস্টেক। তাহলে 14 অ্যান্সার কত হবে? 14 অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার। এরপরে 15 নাম্বারে যাই। 15তে কি আছে দেখি। 15তে কি আছে? বয়সন্ধিকালে মেয়েদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষরিত হয়? এইখানে হবে হচ্ছে তোমার এস্ট্রোজেন। আগেরটা হচ্ছে এন্ড্রোজেন। এন্ড্রোজেন কাদের ক্ষেত্রে? এন্ড্রোজেন হচ্ছে তোমার ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে? এন্ড্রোজেন হচ্ছে তোমার ছেলেদের ক্ষেত্রে আর ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। একটু উল্টাই ফেলছিলাম, সরি। এবার ক্লিয়ার? তোমার বয়সন্ধিকালে মেয়েদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষরিত হয়? বয়সন্ধিকালে মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে তোমার এন্ড্রোজেন হরমোন। একটু উল্টাই গেছে, সরি। সো 15 অ্যান্সার ক্লিয়ার। 15 অ্যান্সার কত হবে? 15 অ্যান্সার হবে হচ্ছে তোমার গ নাম্বার, এস্ট্রোজেন। মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এন্ড্রোজেন। ওকে। হ্যাঁ। ও বাবা, মৌ দেখি আবার হচ্ছে রাগ হয়ে তাকাচ্ছে, মুঝে মাফ কর দেনা। আচ্ছা, 16 নাম্বার। 16তে কি আছে দেখি। কোন হরমোন যৌনগ্রন্থির কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে? কোন হরমোন যৌনগ্রন্থির কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে? এন্ড্রোজেন, এস্ট্রোজেন নাকি হচ্ছে তোমার গোনাডোট্রপিক নাকি হচ্ছে তোমার অক্সিটোসিন? কোন হরমোন যৌনগ্রন্থির কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে? এন্ড্রোজেন, এস্ট্রোজেন নাকি হচ্ছে গোনাডোট্রপিক নাকি অক্সিটোসিন? কোন হরমোন যৌনগ্রন্থির কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে? এন্ড্রোজেন, এস্ট্রোজেন। এন্ড্রোজেন হচ্ছে কাদের? এন্ড্রোজেন হচ্ছে ছেলেদের, এস্ট্রোজেন মেয়েদের। তারপর হচ্ছে গোনাডোট্রপিক নাকি হচ্ছে অক্সিটোসিন? এটা অ্যান্সার কোনটা হবে বলো তো?
কোন হরমোন যৌনগ্রন্থির কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে? মোতালেব খান শুভ 15 মরিয়ম খাতুন 15 সাদিয়া আফরিন সি। ঠিক আছে, 15 যারা সি লিখছো ঠিক আছে। 16 অ্যান্সার কত হবে? কোন হরমোন যৌনগ্রন্থির কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে? এন্ড্রোজেন, এস্ট্রোজেন, গোনাডোট্রপিক, অক্সিটোসিন। এটার অ্যান্সার কত হবে? জলদি জলদি বলো। প্রিন্স সিয়াম লিখছে 16 গ। হ্যাঁ, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার গ নাম্বার। কোন হরমোন যৌনগ্রন্থির কর্মকাণ্ডের উপরে প্রভাব বিস্তার করে? গোনাডোট্রপিক হরমোন যৌনগ্রন্থির কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে। সাদিয়া আফরিন 16 সি, মৌমিতা মোর 16 সি, মরিয়ম খাতুন না মরিয়ম, এটার অ্যান্সার ঘ না, এটার অ্যান্সার গ। মোতালেব খান শুভ 16 সি, হ্যাঁ আনন্দ সরকার 16 সি। ঠিক আছে তোমাদের অ্যান্সার। তাহলে পরেরটায় চলে যাই। 17 নম্বরে কি আছে দেখি। 17 নম্বর কি আছে? বয়সন্ধিকালকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? 3টি, 4টি, 5টি, 6টি। বয়সন্ধিকালকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? 3টি, 4টি, 5টি, 6টি। বয়সন্ধিকালকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3টি, 4টি, 5টি, 6টি। বয়সন্ধিকালের শ্রেণীবিভাগ কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। বয়সন্ধিকালের শ্রেণীবিভাগ কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। বয়সন্ধিকালকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? 3টি, 4টি, 5টি, 6টি। বয়সন্ধিকালের ভাগ কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। তোমার 17 অ্যান্সার কত হবে? 17 অ্যান্সারটা বলো। বয়সন্ধিকালকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? 3টি, 4টি, 5টি, 6টি। বয়সন্ধিকালকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? প্রিন্সিয়াম 17 ক, আনন্দ সরকার 17 ক, মোতালেব খান শুভ 17 ক। হ্যাঁ, তোমাদের সকলের অ্যান্সার হয়েছে। এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার 17 ক। মানে 3টি ভাগে। বয়সন্ধিকালকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? বয়সন্ধিকালকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। ঠিক আছে, এরপর 18 নম্বরে কি আছে? 18 নম্বরের অ্যান্সারটি একটু দেখি আমরা। বয়সন্ধিকালে সুখ অর্জনের প্রয়োজনীয় শর্ত কয়টি? বয়সন্ধিকালে সুখ অর্জনের প্রয়োজনীয় শর্ত কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। বয়সন্ধিকালে সুখ অর্জনের প্রয়োজনীয় শর্ত কয়টি? মৌমিতা মৌ 17 ক, সাদিয়া আফরিন 17 ক, সুমাইয়া স্বপ্নে 17 ক। হ্যাঁ ঠিক আছে, বয়সন্ধিকালে সুখ অর্জনের প্রয়োজনীয় শর্ত কয়টি? 3টি, 4টি, 5টি। 2টি, 3টি, 4টি, 5টি। বয়সন্ধিকালে সুখ অর্জনের প্রয়োজনীয় শর্ত কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। কত হবে অ্যান্সার? জলদি জলদি বলো। বয়সন্ধিকালের ক্ষেত্রে তোমার সুখ অর্জনের জন্য প্রয়োজনীয় শর্ত কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। এটার অ্যান্সার কত হবে? বয়সন্ধিকালের ক্ষেত্রে তোমার সুখ অর্জনের জন্য প্রয়োজনীয় শর্ত কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। 18 অ্যান্সার কত হবে? প্রিন্সিয়াম লিখছে 18 খ। বাকির একটু অ্যান্সার করো। 18 অ্যান্সার কত হবে? বয়সন্ধিকালের ক্ষেত্রে তোমার সুখ অর্জনের জন্য প্রয়োজনীয় শর্ত কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। বয়সন্ধিকালের ক্ষেত্রে প্রয়োজনীয় সুখ অর্জনের শর্ত কয়টি? এটার অ্যান্সার কত হবে বলো। 18 অ্যান্সার কত হবে? 18 অ্যান্সার হবে হচ্ছে তোমার খ নাম্বার। বয়সন্ধিকালের ক্ষেত্রে সুখ অর্জনের জন্য প্রয়োজনীয় শর্ত 3টি। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনটা চলে যাই। সরি, পরের কোশ্চেনে কি আছে দেখি। তোমার ক্লিফোর্ড বিয়ার্স কত বছর বয়সে খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়েন? ক্লিফোর্ড বিয়ার্স কত বছর বয়সে খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়েন? 20, 24, 28, 32। ক্লিফোর্ড বিয়ার্স কত সালে খুবই কত বছর বয়সে খুবই অবসাদগ্রস্ত বা ডিপ্রেস টাইপের হয়ে পড়েন? 20, 24, 28, 32। এটার অ্যান্সার কত হবে? 19-এর অ্যান্সারটা করো। ক্লিফোর্ড বিয়ার্স কত বছর বয়সে খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়েন? 20, 24, 28, 32। ক্লিফোর্ড বিয়ার্স কত বছর বয়সে খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়েন? 20, 24, 28, 32। আনন্দ সরকার 19-এর খ, মৌমিতা মৌ 19-এর খ, প্রিন্সিয়াম 19-এর খ। হ্যাঁ, তোমরা যারা যারা খ নাম্বার অ্যান্সার করছো তোমাদের অ্যান্সার ঠিক আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার। 24 বছর বয়সে ক্লিফোর্ড বিয়ার্স খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। আমরা তাহলে পরের কোয়েশ্চেনটা চলে যাই। 20 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখি। চলো, বিষয় কি আছে আমাদের? কোন সমস্যায় দ্রুত শারীরিক পরিবর্তন ও পরিবর্ধন সংগঠিত হয়? কোন সময়ে দ্রুত শারীরিক পরিবর্তন এবং পরিবর্ধন সংগঠিত হয়? কোন সময় দ্রুত শারীরিক পরিবর্তন এবং পরিবর্ধন সংগঠিত হয়? বাল্যকালে, তো তারুণ্যে, নাকি হচ্ছে যৌবনকালে, বৃদ্ধকালে? অ্যান্সার কোনটা হবে বলো। কোন সময় দ্রুত শারীরিক পরিবর্তন ও পরিবর্ধন সংগঠিত হয়?
কোন সময় দ্রুত শারীরিক পরিবর্তন ও পরিবর্ধন সংগঠিত হয়? বাল্যকালে, তারুণ্যে, যৌবনকালে, বৃদ্ধকালে। অ্যান্সার কত হবে বলো তো? 20-এর অ্যান্সার, 20-এর অ্যান্সারটা জলদি জলদি করো। তোমরা কিন্তু আজকে মোটামুটি ভালো অ্যান্সার করতেছো, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতেছি অ্যান্সার কারেক্ট হচ্ছে তোমাদের, এটা কিন্তু একটা ভালো সাইন। কোন সময় দ্রুত শারীরিক পরিবর্তন ও পরিবর্ধন সংগঠিত হয়? তোমার বাল্যকালে, তারুণ্যে, যৌবনকালে, বৃদ্ধকালে। এটার অ্যান্সার কত হবে বলো তো? প্রিন্সিয়াম 20-এর ঘ, আনন্দ সরকার 20-এর খ, মৌমিতাম 20-এর খ। ওকে, তোমরা যে তিনজন অ্যান্সারটা দিছো, তিনজনের অ্যান্সারে ভুল হয়েছে। এটার অ্যান্সার হবে হচ্ছে যৌবনকালে। কোন সময় দ্রুত শারীরিক পরিবর্তন এবং পরিবর্তন সংগঠিত হয়? এটা হবে হচ্ছে তোমার যৌবনকালে। ওকে, এটা একটু মার্ক করে নিও। 20-এর অ্যান্সার কত হবে? 20-এর অ্যান্সার হবে গ নাম্বার, যৌবনকালে। এরপর 21 নম্বরে যাই। 21 নম্বরে কি আছে দেখি। তোমার বয়সন্ধিকালে মা বাবার দায়িত্ব কি? বয়সন্ধিকালে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে রক্ষণাবেক্ষণ ও সমর্থন করা, সন্তানের প্রতি তারা আবেগপ্রবণ হবেন, সন্তানকে তারা উপযুক্ত সময় স্কুলে পাঠাবেন। নিচের কোনটি সঠিক? সন্তান যখন বয়সন্ধিকালে পৌঁছায় তখন বাবা মায়ের দায়িত্ব কি হওয়া উচিত? সন্তানকে রক্ষণাবেক্ষণ এবং সমর্থন করা, সন্তানের প্রতি আবেগপ্রবণ থাকা, নাকি সন্তানকে হচ্ছে তোমার উপযুক্ত সময় স্কুলে পাঠানো। নিচের কোনটা সঠিক? একুশের অ্যান্সার কত হবে? বয়সন্ধিকালে মা বাবার দায়িত্ব কি? বয়সন্ধিকালে মা বাবার দায়িত্ব কি? সন্তানকে হচ্ছে রক্ষণাবেক্ষণ, সমর্থন, তাদের সন্তানদের প্রতি আবেগপ্রবণ হওয়া, সন্তানকে উপযুক্ত সময় স্কুলে পাঠানো, এবং কোনটা? একুশের অ্যান্সার কত হবে বলো তো? আনন্দ সরকার। আজকের অধ্যায় সহজ। হ্যাঁ, আমরা তো লাস্টের অধ্যায়ে চলে আসছি না, লাস্টের অধ্যায় কম্পারেটিভলি সহজই হয়। প্রিন্সিয়াম 21-এর ঘ, আনন্দ সরকার 21-এর ক, মোতালেব খান শুভ 21-এর গ। আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার ঘ নাম্বার, তিনোটাই। বয়সন্ধিকালে বাবা মার দায়িত্বকে? বয়সন্ধিকালে অবশ্যই বাবা মার উচিত সন্তানকে রক্ষণাবেক্ষণ এবং সমর্থন করা, নাহলে কিন্তু সন্তান বিগড়ে যাবে। তারপরে কি আছে? সন্তানের সাথে আবেগপ্রবণ হওয়া, সন্তানের সাথে যদি রুড হয় তারা, সন্তান জীবনেও কথা শুনবে না। আর বয়সন্ধিকাল হচ্ছে খুবই সেন্সিটিভ একটা টাইপ, অনেকটা ক্লের মতো। ক্লেকে তুমি যেভাবে শেপ দাও সেভাবেই কিন্তু নতুন কিছু বানাইতে পারো। সো এই টাইমটায় সন্তানের প্রতি আবেগপ্রবণ থাকতে হবে, রেসপন্সিবল থাকতে হবে। তারপরে কি আছে? তারা সন্তানকে উপযুক্ত সময় স্কুলে পাঠাবেন। অবশ্যই সন্তানকে উপযুক্ত সময় স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। ওকে, এরপরে 22 নাম্বার। হ্যাঁ, 22 নাম্বার কি আছে দেখি। পরিসংখ্যান হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত যে কোনো অনুসন্ধানের তথ্য সংখ্যাসূচক বিবৃতি। উক্তিটি কার? ড এ এল বাউলি, এইচ সিক্রিস্ট, নাকি হচ্ছে রোমার্স এবং লিন্ডকুইস্ট এবং হচ্ছে জন সি রাচ? পরিসংখ্যান হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত যে কোনো অনুসন্ধানের তথ্যের সংখ্যাসূচক বিবৃতি। উক্তিটি কার? বাউলির উক্তি, নাকি হচ্ছে তোমার সিক্রিস্টের উক্তি, নাকি হচ্ছে তোমার রোমার্সের উক্তি, নাকি রাচের উক্তি? উক্তিটা কার হবে বলো তো? 22-এর অ্যান্সার কত হবে? 22-এর অ্যান্সারটা করো। আচ্ছা, পরিসংখ্যান, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো তো? 22-এর অ্যান্সার কত হবে? 22-এর অ্যান্সার হবে হচ্ছে তোমার খ নাম্বার। ওকে, 22-এর অ্যান্সার হচ্ছে খ নাম্বার। তোমরা 22-এর ক লিখছো কেন সবাই?
মরিয়ম খাতুন 22-এর ক, সুমাইয়া স্বপ্না 22-এর ক, মৌমিতা মৌ 22-এর ক। কেন 22-এর ক লিখছে কেন? 22-এর অ্যান্সার হচ্ছে খ নাম্বার। তোমার হচ্ছে সিক্রিস্ট। পরিসংখ্যান হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত যে কোনো অনুসন্ধান তথ্যের সংখ্যাসূচক বিবৃতি। এই উক্তিটা কার? উক্তিটা সিক্রিস্টের। তাহলে হচ্ছে আমরা 23 নম্বরে যাই। 23 নম্বরে কি আছে একটু দেখি। পরিসংখ্যান পদ্ধতি হলো যে সকল কৌশলসমূহ যা পরিমাণগত অথবা সংখ্যাবাচক উপাত্তের সংগ্রহের ব্যাখ্যাকে সহজ করার জন্য ব্যবহৃত হয়। উক্তিটি কার? বাউলির, সিক্রিস্টের, রোমার্সের নাকি রাচের? পরিসংখ্যান পদ্ধতি হলো সে সকল কৌশলসমূহ যা পরিমাণগত অথবা সংখ্যাবাচক উপাত্তের সংগ্রহের ব্যাখ্যাকে সহজ করার জন্য ব্যবহৃত হয়। এটা কি বাউলির উক্তি, সিক্রিস্টের উক্তি, রোমার্সের উক্তি নাকি হচ্ছে তোমার লিন্ডকুইস্ট নাকি রাচের উক্তি? 23-এর অ্যান্সার কত হবে বলো তো? 23-এর অ্যান্সার করো। 23-এর অ্যান্সার কত হবে? 23 নাম্বার। 23-এর অ্যান্সার কত হবে? প্রিন্সিয়াম লিখছে হচ্ছে 23-এর গ। আর বাকিরা? 23-এর অ্যান্সার কত হবে? পরিসংখ্যান হলো সেই সকল কৌশলসমূহ যা পরিমাণগত অথবা সংখ্যাবাচক উপাত্ত সংগ্রহের ব্যাখ্যাকে সহজ করার জন্য ব্যবহৃত হয়। এটা কি বাউলির উক্তি, সিক্রিস্টের উক্তি, রোমার্সের উক্তি নাকি রাচের উক্তি? এটা হচ্ছে সিয়াম যেটা বলছে রোমার্স, এটা হচ্ছে রোমার্সের উক্তি। ওকে, তাহলে 23-এর অ্যান্সার কত? 23-এর অ্যান্সার হচ্ছে গ নাম্বার। পরেরটাই চলে যায় 24। 24-এ কি আছে দেখি। পরিসংখ্যান হলো সেই সকল সংখ্যাবাচক প্রক্রিয়া যা ঘটনার পরিমাপ করে এবং ফলাফল কি করে? ফলাফলকে তুলনা করে। এই সংখ্যাটা কে দিয়েছেন? বাউলি, সিক্রিস্ট, রোমার্স, রাজ। আমরা কিন্তু দেখো তোমাদেরকে কিন্তু যে সংখ্যা যার সেটা কিন্তু পড়াই দিচ্ছে। ওকে, ঠিক আছে। সো তোমার এমসিকিউতে যে ধরনের বা যার সংখ্যায় চাক না কেন তুমি কিন্তু প্রপারলি অ্যান্সার করতে পারবা। পরিসংখ্যান হলো সেই সংখ্যাবাচক প্রক্রিয়া যা ঘটনার পরিমাপ করে এবং ফলাফল তুলনা করে। সংখ্যাটি কে দিয়েছেন? বাউলি, সিক্রিস্ট, রোমার্স নাকি রাজ? 24-এর অ্যান্সার কত হবে? 24-এর অ্যান্সার ফলাফল হলো সেই সকল সংখ্যাবাচক প্রক্রিয়া যা ঘটনার পরিমাপ করে এবং ফলাফলের তুলনা করে। এটার সংখ্যাটা কে দিয়েছেন? তেইশের অ্যান্সার, সরি 24-এর অ্যান্সার কত হবে? পরিসংখ্যান হলো সেই সকল সংখ্যাবাচক প্রক্রিয়া যা ঘটনার পরিমাপ করে ফলাফল তুলনা করে। এটা অ্যান্সার কে কে মানে সংখ্যাটা কে দিয়েছেন? 24-এর প্রিন্সিয়াম লিখছে 24-এর ঘ। বাকিরা বলো। 24-এ ঘ, মৌমিতা মৌ, মরিয়ম খাতুন। এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার, বাউলি। এটা হচ্ছে বাউলির উক্তি। পরিসংখ্যান হলো সেই সংখ্যাবাচক প্রক্রিয়া যা ঘটনার পরিমাপ করে এবং ফলাফলের তুলনামূলক তুলনা করে। এটা উক্তি কি দিয়েছেন? এটা দিয়েছেন হচ্ছে বাউলি, ঠিক আছে। এরপরে 25 নম্বরে যাই। 25 নম্বরে কি আছে দেখি। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করে কোন শাখা? মনোবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, পরিসংখ্যান। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করে কোন শাখা? এটা খুবই সহজ, পরিসংখ্যান। পরেরটায় যাই। তারপর 26-এ কি আছে দেখি। ভাই এটা একটু এসিটা চালান। যে সারির সাফল্যাঙ্কগুলোর মধ্যে বিরাম বা ছেদকে প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তার নাম কি? যে সারির সাফল্যাঙ্কগুলোর মধ্যে বিরাম বা ছেদের প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তার নাম কি? বিচ্ছিন্ন সারি, অবিচ্ছিন্ন সারি, উপাত্ত, সাফল্যাঙ্ক। যে সারির সাফল্যাঙ্কগুলোর মধ্যে বিরাম বা ছেদকে প্রয়োজন তাকে হচ্ছে ছেদকে প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্রাংশে ভাগ করা যায় তাকে কি বলে? তোমার বিচ্ছিন্ন সারি, অবিচ্ছিন্ন সারি, উপাত্ত নাকি সাফল্যাঙ্ক? এটার অ্যান্সার কত হবে বলো তো? 26-এর অ্যান্সার কত হবে? যে সারি সাফল্যাঙ্কগুলোর মধ্যে বিরাম বা ছেদের প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তাকে কি বলে? বিচ্ছিন্ন সারি, অবিচ্ছিন্ন সারি, উপাত্ত নাকি সাফল্যাঙ্ক?
এসি তো একটু বন্ধ। তাহলে এটার অ্যান্সার কত হবে? যে সারির সাফল্যাঙ্কগুলোর মধ্যে বিরাম বা ছেদকে প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তার নাম কি? বিচ্ছিন্ন সারি, অবিচ্ছিন্ন সারি, উপাত্ত নাকি সাফল্যাঙ্ক? এটার অ্যান্সার কত হবে বলো? 26-এর খ, 26-এর খ। হ্যাঁ, তোমরা যারা 26-এর অ্যান্সার খ দিছো এটার অ্যান্সার ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার। যে সারির সাফল্যাঙ্কগুলোর মধ্যে বিরাম বা ছেদ প্রয়োজন অনুসারে ক্ষুদ্রাংশে ভাগ করা যায় তাকে বলা হচ্ছে তোমার বিচ্ছিন্ন সারি। ঠিক আছে, এবার আমরা 27-এ চলে যাই। 27-এ কি আছে একটু দেখি। তোমার যে সারির সাফল্যাঙ্ক সমূহের মধ্যে ফাঁক থাকে এবং যাকে ক্ষুদ্র কোনো অংশে প্রকাশ করা যাবে না তার নাম কি? বিচ্ছিন্ন সারি, অবিচ্ছিন্ন সারি, উপাত্ত নাকি সাফল্যাঙ্ক? যে সারির সাফল্যাঙ্ক সমূহের মধ্যে ফাঁক থাকে এবং ক্ষুদ্র অংশে প্রকাশ করা যায় না তার নাম কি? বিচ্ছিন্ন সারি, অবিচ্ছিন্ন সারি, উপাত্ত নাকি হচ্ছে তোমার সাফল্যাঙ্ক? 27-এর অ্যান্সার কত হবে? 27-এর অ্যান্সারটা জলদি জলদি করো। যে সারির সাফল্যাঙ্ক সমূহের মধ্যে ফাঁক থাকে এবং যাকে ক্ষুদ্র অংশে প্রকাশ করা যায় না তাকে কি বলে? আগেরটা যেহেতু তোমার গেছে সেটা যদি অবিচ্ছিন্ন এটা তাহলে অবশ্যই বিচ্ছিন্ন সারি। ঠিক আছে, এটা খুবই সিম্পল। 27-এর অ্যান্সার কত হচ্ছে তাহলে? 27-এর অ্যান্সার হবে তোমার ক নাম্বার। তাহলে আমরা পরেরটায় চলে যাই। 28 নম্বরে কি আছে দেখি আসো। তোমার একটি বুদ্ধি অপেক্ষায় 45 জন ছাত্রের সাফল্যাঙ্কের মধ্যে বড় সংখ্যা 55 এবং ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা 10, পরিসর কত? ম্যাথ শুরু করো। 45 টোটাল ছাত্র কতজন? টোটালের ছাত্র 45 জন। এর মধ্যে বড় সংখ্যা সাফল্যাঙ্কের বড় সংখ্যা 55, ছোট সংখ্যা হচ্ছে 10, এর পরিসর কত? 28-এর অ্যান্সার বের করো। এই যে ম্যাথমেটিক্যাল টার্ম শুরু, এখন হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যান্সার দেওয়া শুরু হবে। 28-এর অ্যান্সার করো। আঠাশের অ্যান্সার কত হবে বলো? সুমাইয়া স্বপ্ন 28-এর খ, আনন্দ সরকার 28-এর খ। হ্যাঁ, তোমরা যারা 28-এর অ্যান্সার খ দিছো ঠিক আছে। 29-এ যাই তাহলে। 29-এ কি আছে দেখি। 25, 15, 10, 2 এর মধ্যে গড় কত? 25, 15, 10, 2 গড় কত বলো তো? 25, 15, 10, 2 এর ভেতরে গড় কত? এটার অ্যান্সার কত হবে? 29-এ 25, 15, 10, 2 এর গড় কত? আচ্ছা, তাহলে হচ্ছে গড় বের করতে গেলে আগে কি করতে হবে? আগে চারটা সংখ্যা যোগ দিতে হবে। 25 যোগ 15 যোগ 10, 2। চারটা সংখ্যা যোগ করলে কত হচ্ছে তোমার? 5, 5, 10। আর এখানে সংখ্যা আছে কয়টা? সংখ্যা আছে 4টা। তাহলে 52/4, 13। তাহলে এখানে গড় কত হচ্ছে? গড় হচ্ছে 13। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার পরিসরের সূত্র। পরিসরের সূত্র হচ্ছে এটা। ওকে, তাহলে পরেরটায় চলে যাই। 30-এ যাই। 30-এ কি আছে দেখি। কোন বন্টনের 50% বিন্দুর নাম কি? গড়, মধ্যমা, কেন্দ্রিক নাকি আদর্শ বিচ্যুতি? কোন বন্টনের
50% বিন্দুর নাম কি? মনে করো এই যে একটা পুরা, মনে করো এই যে একটা পুরা জিনিস, ঠিক আছে, এটার 50%, মনে করো 50% মানে তো অর্ধেক, তাই না? অর্ধেক বলতে এইখানে মাঝখানে, তাহলে এই বিন্দুর নাম কি? এটা অবশ্যই যেহেতু মাঝখানে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তোমার মধ্যমা। এটা কি হবে? এটা হচ্ছে তাহলে মধ্যমা। তাহলে 30-এর অ্যান্সার কত হবে? 30-এর অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার। অর্থাৎ কোনো বন্টন, মনে করো পুরো জিনিসটা একটা বন্টন, এটার 50%, মানে 50% মানে কি? একটা পরিপূর্ণ জিনিসের মান কত? সর্বদা 100%। 100% তার মানে যেখানে, এখানে যেহেতু 50% বলছে, তার মানে এর অর্ধেক। অর্ধেক মানে মাঝখানে। যদি মাঝখানে থেকে কোনো বিন্দু, তাহলে সেটাকে কি বলা হয়? তাহলে সেটাকে মধ্যমা বলা হয়। ওকে, তাহলে কোনো বন্টনের 50% বিন্দুর নাম কি? 50% বিন্দুর নাম হচ্ছে মধ্যমা। 31-এ কি আছে দেখি? রাশিসমূহকে মানের ক্রমানুসারে সাজালে মাঝখানের সংখ্যাকে কি বলে? গড়, মধ্যমা, কেন্দ্রিক, নাকি হচ্ছে তোমার আদর্শ বিচ্যুতি? যদি মনে করো তোমার কাছে একাধিক রাশি আছে, ঠিক আছে, অনেকগুলো রাশি আছে, সেই রাশিগুলোকে প্রত্যেকটাকে তুমি তার মানের সিরিয়াল অনুযায়ী বা সিকোয়েন্স অনুযায়ী সাজাইছো, সাজানোর পরে তোমার একদম মাঝখানের যে মানটাকে কি বলে বলো তো? একটু আগে আমি তোমাকে যে মধ্যমার সংজ্ঞাটা করাইছি, যে কোনো কিছুর কমপ্লিট বা পূর্ণ অংশ ধরা হয় 100%কে, তার অর্ধেক হচ্ছে 50। 50 যখন থাকবে তখন হচ্ছে সেটা কি? মধ্যমা। আর 50 কোথায় থাকে? সর্বদা মাঝখানে থাকে। তাহলে এখানে যেহেতু মাঝখানের সংখ্যাটা বলছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার। অর্থাৎ রাশিসমূহকে মানের ক্রমানুসারে সাজালে মাঝখানের সংখ্যাটাকে কি বলে? মাঝখানের সংখ্যাটাকে মধ্যমা বলে। ওকে, পরেরটাই যাই, আসো। 32-এ কি আছে? 50, 52, 53, 55, 59, 64, 68 এর মধ্যক কত? 50, 52, 53, 55, 59, 64, 68 এর মধ্যক কত? এটার অ্যান্সার কত হবে? তোমরা একটু করো, যদি না পারো আমি করে দিব। 50, 52, 53, 55, 59, 64, 68 এর মধ্যক কত? আগে দেখতে হবে এখানে কয়টা আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা সংখ্যা আছে, তাই না? এটার অ্যান্সার কত হবে? 32-এর অ্যান্সারটা বলো। 32-এর অ্যান্সার কত হবে? 32-এর খ। ওয়াও, তোমরা তো খুব ফাস্ট। দেখো এখানে হচ্ছে তোমার টোটাল আছে কয়টা? 7টা সংখ্যা না? 7টা। তাহলে এই যে 3টা, এই পাশে 3টা, মাঝখানে কে আছে? মাঝখানে আছে 55, তাহলে মধ্যক 55। সিম্পল, এটার অ্যান্সার হচ্ছে 55। এরপরে 33-এ যাই। 33-এ কি আছে? 5, 4, 2, 9, 7 মধ্যমা কত? 5, 4, 2, 9, 7 মধ্যমা কত? 5, 4, 2, 9, 7। 5, 4, 2, 9, 7 মধ্যমা কত? 5, 4, 2, 9, 7 মধ্যমা কত বলো তো? 5, 4, 2, 9, 7 মধ্যমা কত? পাঁচ, 4, 2, 9, 7 মধ্যমা কত? 33-এর অ্যান্সার কত হবে? 33-এর প্রিন্সিয়াম, 33-এর ঘ আনন্দ, 33-এর খ মৌ, 33-এর খ সুমায়া স্বপ্না, 33-এর খ সাদিয়া আফরিন, 33-এর খ মৌমিতা মৌ, 33-এর খ। তোমরা যারা অ্যান্সার 33-এর খ দিয়েছো, আই এম সরি টু সে দ্যাট তোমাদের অ্যান্সার ভুল হয়েছে। এটার মধ্যমা হবে হচ্ছে 5। ওকে, এরপরে 34 নম্বর। 7, 5, 6, 7, 8, 7, 9 এর প্রচুরক কত? 7, 5, 6, 7, 8, 7, 9 এর প্রচুরক কত? 7, 5, 6, 7, 8, 7, 9 এর প্রচুরক কত? এইটার অ্যান্সার করো। 34-এর পরে হচ্ছে আমরা ইয়াতে যাব, সিকিউতে যাব। 7, 5, 6, 7, 8, 7, 9 এর প্রচুরক কত? এটা তো খুবই সিম্পল বাবা, তোমার যেটা সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটাই তো প্রচুরক। এটার জন্য তো ম্যাথ করা লাগতেছে না। 7 আছে 3বার, তাহলে এখানে প্রচুরক অবশ্যই তোমার 7। যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটাই সবসময় প্রচুরক হয়, তাই না? তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর।
তাহলে 7, 5, 6, 7, 8, 7, 9 এর প্রচুরক কত? এর প্রচুরক হচ্ছে 7। তাহলে আসো এরপর হচ্ছে আমরা একটু সিকিউতে চলে যাই, বাকিগুলো হচ্ছে তোমরা নিজেরা সলভ করে নিবা, ঠিক আছে? আমরা আসলে একটু সিকিউটা দেখি, একটু সিকিউতে ঢুকে আসো। আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি আছে একটু দেখো তো। রবি এবং নীল দুজন ঘনিষ্ঠ বন্ধু, তাদের উভয়ের বয়সে কত বছর? 14 বছর। রবির ইচ্ছা ছিল ভবিষ্যতে একটা ভালো চাকরি করে তার পরিবারের দুঃখ কষ্ট দূর করবে, অন্যদিকে নীলের কণ্ঠস্বর হঠাৎ করে পরিবর্তন হয়। কণ্ঠস্বরের পরিবর্তন আসে, কিসে পরিবর্তন আসে? কণ্ঠস্বরে পরিবর্তন আসে। এরপরে কি সে কথা বলতে লজ্জা পায়। নীলের ছোট বোন ডলির বয়স কত? ডলির বয়স 12। ডলির বয়স 12। ডলি প্রায় মন খারাপ করে একা একা বসে থাকে, সময় মতো খাওয়া দাওয়া করে না, বিষণ্ণতায় ভোগে। উদ্দীপকে রবির মানসিক স্বাস্থ্যের উপর কিসের প্রভাব বিদ্যমান ব্যাখ্যা করো। রবির মানসিক স্বাস্থ্যের উপর কিসের প্রভাব? রবির কেসটা কি? রবি হচ্ছে তাদের উভয়ের বয়স 14 বছর। রবির ইচ্ছা সে ভবিষ্যতে একটা কি করবে? একটা ভালো চাকরি করবে, চাকরি করে তার পরিবারের দুঃখ কষ্ট দূর করবে, তাই না? তাহলে রবির মানসিক স্বাস্থ্যের উপর কিসের প্রভাব বিদ্যমান? এটা কিন্তু এক কথায় অ্যান্সার দেওয়া যায়, গয়ের অ্যান্সার করো। সিকিউ গতে অ্যান্সার কত হবে বলো তো? রবির মানসিক স্বাস্থ্যের উপরে কিসের প্রভাব বিদ্যমান? এই যে রবি যে বড় হয়ে তোমার চাকরি বাকরি করে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে চায়, তার মানসিক স্বাস্থ্যের উপর কিসের প্রভাব বিদ্যমান? এটার অ্যান্সার কত হবে? গ নাম্বার। রবির মানসিক স্বাস্থ্যের উপর কিসের প্রভাব বিদ্যমান বলো। সিকিউ গ নাম্বার অ্যান্সার কত হবে? রবির মানসিক স্বাস্থ্যের উপরে কিসের প্রভাব বিদ্যমান? কোনটা বলো তো? রবির মানসিক স্বাস্থ্যের উপরে কিসের প্রভাব বিদ্যমান? মোতালেব খান শুভ লিখছে অর্থনৈতিক। এক্স্যাক্টলি, রবির মানসিক স্বাস্থ্যের উপর কিসের প্রভাব বিদ্যমান? রবির মানসিক স্বাস্থ্যের উপরে তোমার অর্থনৈতিক প্রভাব বিদ্যমান। ওকে, এই যে এইটাই শুনতে চাচ্ছিলাম। এরপরে নীল ও ডলির আচরণের পরিবর্তনের কারণ এক হলেও বৈশিষ্ট্যের দিক দিয়ে ভিন্ন। নীল ও ডলি কি? নীলের কি হয়েছে? নীলের হচ্ছে তোমার বয়স 14 বছর, হঠাৎ করে কণ্ঠস্বরে পরিবর্তন আসে, তাই না? অন্যদিকে ডলির বয়স 12 বছর। ইদানিং ডলি প্রায় মন খারাপ করে বসে থাকে এবং তাদের কি খাওয়া দাওয়া ঠিক মতো করে না, বিষণ্ণতায় ভোগে। তাহলে তাদের উভয়ের কারণ একই। কারণটা কি? কারণ হচ্ছে তোমার বয়সন্ধিকাল। কারণ হচ্ছে তোমার বয়সন্ধিকাল। কারণ হচ্ছে বয়সন্ধিকাল এবং তাদের তবে দুজনের কারণ একই হলো, ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমার বয়সন্ধিকালীন যে পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু ভিন্ন। তাহলে তুমি লিখে দিবা যে উভয়ের পরিবর্তনের কারণ হচ্ছে বয়সন্ধিকাল, এরপরে ছেলেদের বয়সন্ধিকালে যে সকল পরিবর্তন আসে সেগুলোর কারণ, তারপরে মেয়েদের বয়সন্ধিকালে যে ধরনের পরিবর্তন আসে সেগুলোর কারণ, ঠিক আছে? তাহলে আমরা পরের কোয়েশ্চেনটা দেখি, আসো। পরের কোয়েশ্চেনটা কি আছে? 13 বছর বয়সে নাসিম, অভিক, আতিক 3 বন্ধু। এই যে আতিক বাবু ছিল না, আতিক আজকে মনে হয় ক্লাসে নাই, আচ্ছা যাই হোক। 3 বন্ধু। নাসিম ইদানিং লক্ষ্য করছে তার শরীরে নানা পরিবর্তন ঘটছে। তার মুখে দাড়ি গোঁফ গজাচ্ছে, গলার স্বর পরিবর্তিত হচ্ছে, বড়দের সামনে যেতে লজ্জা লাগে, ঘরে একাকী বসে থাকে। অভিক নিজের চেহারা এবং পোশাকের ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সচেতন। বয়সন্ধিকালীন সময় আমাদের ভেতর যে চেঞ্জগুলো আসে তার ভেতরে আরেকটা সিগনিফিকেন্ট চেঞ্জ হচ্ছে আমাদের ড্রেসিং সেন্স পরিবর্তন হওয়া। ছোটোবেলায় যেমন মনে করো আমাদের বাবা মা কী করতো, লাল কালারের শার্ট সবুজ কালারের প্যান্ট পরাই দিলেও কি আমরা কি কোনো কথা বলতাম না, তাই না? বাবা মা যেটা বলতেছে সেটা। বাট বয়সন্ধিকালীন সময় কিন্তু আমাদের এই ড্রেসিং সেন্সটা খুব চেঞ্জ হয়। আমরা কিন্তু ট্রেন্ড ফলো করার চেষ্টা করি। এখন তো আবার ওল্ড মানির ট্রেন্ড বের হয়েছে। সো আমরা চেষ্টা করি যে কীভাবে আমাদেরকে সবচেয়ে বেশি লুক্রেটিভ লাগবে, আমরা সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট পাবো। অর্থাৎ আমাদের টার্গেট থাকে হচ্ছে কমপ্লিমেন্ট সিক করা, মানুষের কাছ থেকে অ্যাটেনশন সিক করা। সো ড্রেসিং সেন্সের তোমার পরিবর্তনটা খুব সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন। তারপর হচ্ছে অভিকের বাবা মা তার সম্পর্কে বেশ সচেতন। অভিকের ইচ্ছা অনিচ্ছায় মূল্য দেন, ভুল ত্রুটি শুধরে দেন, কোনো অবস্থাতেই বিরক্তি প্রকাশ করে না। আতিকের একগুঁয়ে স্বাধীনচেতা মনোভাবের কারণে তার বাবা মা সবসময় বিরক্তি প্রকাশ করে। এখন এখানে প্রশ্ন কী হয়েছে? নাসিমের শারীরিক ও মানসিক পরিবর্তনের ফলে কোন গ্রন্থি ক্রিয়াশীল? নাসিমের ক্ষেত্রে কী হয়েছে? নাসিম দেখছে ইদানিং তার শরীরে নানা পরিবর্তন ঘটছে। কী কী পরিবর্তন ঘটছে? মুখে দাড়ি গোঁফ গজাচ্ছে, গলার স্বর পরিবর্তন হচ্ছে, বড়দের সামনে যেতে লজ্জা লাগছে, তার ঘরে একাকী থাকতে হচ্ছে, তাই না? তাহলে নাসিমের এই যে পরিবর্তনটা হয়েছে, নাসিমের এই পরিবর্তনের জন্য তোমার কোন গ্রন্থি ক্রিয়াশীল বলো তো?
এইখানে হচ্ছে পরিবর্তনের জন্য তোমার অবশ্যই পিটুইটারি গ্রন্থি ক্রিয়াশীল। এখানে কোনটা গ্রন্থি হবে? এটা হচ্ছে পিটুইটারি। এবং কোন গ্রন্থি? আরেকটা গ্রন্থি আছে যৌন গ্রন্থি। যেহেতু তার হচ্ছে দাড়ি গোঁফ গজাচ্ছে, গলার স্বরের পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে তোমার যৌন গ্রন্থি। ওকে, তাহলে নাসিমের ক্ষেত্রে বিষয়গুলো কি কি? বয়সন্ধিকালে কণ্ঠস্বর বয়স, হ্যাঁ বয়সন্ধিকাল হলেও দুজনের ক্ষেত্রে বয়সন্ধিকাল ছিল, বাট ছেলেদের আর মেয়েদের তো বয়সন্ধিকালে তোমার যে পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো আলাদা, তাই না? আর এখানে নাসিমের ক্ষেত্রে কোনটা? নাসিমের ক্ষেত্রে হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি এবং যৌন গ্রন্থি, ঠিক আছে? এরপর আসো অভিক এবং আতিকের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের বাবা মার আচরণ কি ধরনের প্রভাব ফেলতে পারে। এখন দেখো অভিকের ক্ষেত্রে কি হচ্ছে, অভিকের ক্ষেত্রে তার বাবা মা কি করতেছে, তার বাবা মা কিন্তু এই সম্পর্কে অভিকের পরিবর্তনের ব্যাপারে বেশ সচেতন। তারা অভিকের ইচ্ছায় অনিচ্ছায় মূল্য দিচ্ছে, ভুল ত্রুটিগুলোকে শুধরে দিচ্ছেন, তাই না? কোনো অবস্থাতেই বিরক্তি প্রকাশ করতেছেন না। কেননা অভিকের বাবা মাও কিন্তু তাদের জীবনে এই সময়টা পার করে আসছেন। তারা কিন্তু বুঝেন যে লাইফের এই স্টেজটা কতটা সেন্সিবল বা ভার্নারেবল হতে পারে। সো তারা কিন্তু এই জিনিসগুলো বুঝেই কিন্তু অভিকের সাথে সেইভাবে অভিককে ট্রিট করতেছে, অভিকের ইচ্ছা অনিচ্ছায় মূল্য দিচ্ছে। অভি যদি কোনো ভুল করে থাকে, কোনো চিল্লাপাল্লা না করে, শাউটিং না করে, অভিকের ভুলগুলো ধরাই দিচ্ছে, কোনো ধরনের বিরক্তি প্রকাশ করতেছে না। সো অভিকের ক্ষেত্রে অভিকের বাবা মা যে কাজটা করতেছে সেটা কিন্তু অবশ্যই ইতিবাচক একটা পরিবর্তন অভিকের জীবনে নিয়ে আসবে। ওকে, এক্ষেত্রে আবার দেখো আতিকের ক্ষেত্রে কি করে? আতিক হচ্ছে একগুয়ে, অর্থাৎ একরোখা, তারপরে কি স্বাধীনচেতা মনোভাব, এটা ভালো বৈশিষ্ট্য। তবে সে একগুয়ে, কারো কথা গুরুত্ব দিতে চায় না। তার বাবা মা কি করে? বাবা মারও এখানে একটু দায়িত্বশীল আচরণ করা উচিত, কিন্তু বাবা মা কি করে? সবসময় বিরক্তি প্রকাশ করে। অর্থাৎ আতিকের বাবা মা যদি আতিকের সাথে আতিকের বয়সন্ধিকালীন সময়ে এই আচরণগুলো করতে থাকে, সেটা কিন্তু আতিকের জীবনে কি করবে? আতিকের জীবনে হচ্ছে তোমার নেতিবাচক প্রভাব বিস্তার করবে। ওকে, সো আতিকের ক্ষেত্রে হচ্ছে অভিকের ক্ষেত্রে ইতিবাচক, আতিকের ক্ষেত্রে কি নেতিবাচক। একজনের জন্য ইতিবাচক, আরেকজনের ক্ষেত্রে নেতিবাচক। ক্লিয়ার? সো এই হচ্ছে তাদের মূলত পরিবর্তন। তো এরই মাধ্যমে আজকে আমরা আমাদের তোমার মনোবিজ্ঞান প্রথম পত্রের টেস্ট পেপার সলভিং ক্লাসের শেষ অংশে এসে পৌঁছালাম। আশা করি তোমাদের সাথে আমার একটা খুব সুন্দর জার্নি ছিল এই প্রথম পত্রে। তোমাদের সাথে দ্বিতীয় পত্র দেখা হবে আগামীকাল। সো আজকে মোটামুটি আমাদের অফিসিয়ালি তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রে তোমাদের সাথে আমার টেস্ট পেপার সলভিং ক্লাসের শেষ দেখা। তো এখন একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি যে হচ্ছে এই যে এই কয়দিন ভাইয়ের ক্লাসগুলো করলা, তোমাদের আসলে মানে ভাইয়ের ব্যাপারে কোনো কমপ্লেন আছে কিনা, তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো, আমি কি তোমাদেরকে প্রপারলি আউটপুট দিতে পারছি কিনা, আসলে কিছু শিখাইতে পারছি কিনা, এসব ব্যাপারে একটু তোমাদের একটু ওভারঅল ফিডব্যাকগুলো নিতে চাই। আর তোমরা খুব দ্রুত ক্লাসের পরপরই তোমরা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবা, অতি দ্রুত। সো একটু তোমাদের বিষয়গুলো একটু শেয়ার করো। মুকাররিম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মুকাররিম, ক্লাস তো শেষ। সাদিয়া আফরিন, অনেক ভালো লাগছে। আমি একটু তোমাদের সাথে, যেহেতু মনোবিজ্ঞানের 8টা চ্যাপ্টার, তাই না? সো এই কদিন তোমাদের সাথে ক্লাস করলাম, তোমাদের অনেকের সাথে পরিচয় হয়েছে, প্রতিদিন তোমাদেরকে ক্লাসে পেয়েছি, তোমাদের ঘুরে ফিরে একই নামগুলো বারবার এসেছে, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কারণ আমি স্পেসিফিকভাবে উল্লেখ করতে চাচ্ছি না, তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি কাদের কাদের কথা বলছি। সো আমি কিন্তু প্রতিদিনই তাদের কাছে ক্লাসে পেয়েছি, তারা রেসপন্স করেছে। তোমাদের প্রত্যেকের প্রতি আমি অসংখ্য পরিমাণে থ্যাঙ্কফুল। ইভেন আমি যদি তোমাদের ক্লাস নেওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো কথা বলে থাকি যাতে তোমরা কষ্ট পাও, আশা করবো তোমরা আমাকে মাফ করে দিবে। ওকে, সো তোমাদের কাছে একটু জানতে চাই যে তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে। আর তোমাদের সাথে ইনশাল্লাহ আমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসেও দেখা হবে কালকে। আর যদি জিজ্ঞাসা করো যে ভাইয়া আপনার সাথে আমাদের শেষ দেখা কবে হবে, তাহলে শেষ দেখা হবে ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, আগামী 20 তারিখ। আগামী 20 তারিখ তোমাদের সাথে আমার, তোমাদের ব্যাচের সাথে আমার মনোবিজ্ঞানে হয়তো বা শেষ দেখা হবে। আনন্দ সরকার, ক্লাসগুলো অনেক ভালো লেগেছে। মৌমিতা মৌ, ভালো লাগলো ভাই। আশা করি তোমাদেরকে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি শেখানোর চেষ্টা করছি। আমি সবসময় পড়ানোটাকে একটা সৎকায় জারিয়া মনে করি, অর্থাৎ আমি যে জিনিসগুলো শিখতে পারছি ঠিক সেম জিনিসগুলো তোমাদেরকে হচ্ছে আমি শেখাবো। আমি যা শিখছি পারলে আমি তার থেকে বেশি শেখাবো, কেননা আমি যে জিনিসটা শিখে আসছি সেটা তো এখন আমার কাজে লাগতেছে না, সেটা আমি যখন এক্সাম দিচ্ছি তখন কাজে লাগতো। বাট এখন যখন তোমাদেরকে আমি পড়াই, আমি চেষ্টা করি যে আমি যা নিজে শিখছিলাম তার থেকে বেশি তোমাদেরকে ইনপুট দেওয়ার জন্য। ওকে, খুব তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ হয়ে গেছে, একটা বই শেষ। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ হয়েছে, বাট ভাইয়া কি কোথাও ফাঁকি ঝুঁকি দিছে, এটা কি বলতে পারবা? ধন্যবাদ মৌ, তোমাকেও।
ভাইয়া কি কোথাও ফাঁকি ঝুঁকি দিছে বলো? যদি বলে যে ভাইয়া ফাঁকি ঝুঁকি দিছে, কোথায় ফাঁকি ঝুঁকি দিছে দেখো, ভাইয়া ওগুলা আবার করবে। আমি পালাই যেতে আসিনি, আমি জানি যে তোমরা সব কিছু পারো না, তোমরা সব কিছু পারলে অবশ্যই টাকা দিয়ে আমার ক্লাস কিনে কোর্সগুলো দেখতে না। তোমরা শেখার জন্য আসছো, আর আমি তোমাদেরকে শেখানোর জন্য আসছি। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি যে আমার স্টুডেন্টগুলো যাতে অ্যাটলিস্ট তাদের সফলতা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে। আমি যখন আমার জীবনে এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমিও আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছিলাম। সো যেদিন আমার রেজাল্ট দিয়েছিল সেদিন আমার বাবা মায়ের হাসি মুখের কথা আমার এখনও মনে আসে। সো আমি যখন তোমাদের ক্লাস ম্যাটেরিয়ালস রেডি করতে বসে আমি ওই জিনিসটা মাথায় রেখে যে আমি যেহেতু আমার বাবা মার মুখে হাসি ফোটাইতে পারছি, আমি চেষ্টা করবো আমার স্টুডেন্টরাও যাতে তাদের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর কারণ হতে পারে। সো এর জন্য যা যা করা দরকার আমি সবটুকু করব। এই চিন্তা মাথায় রেখে তারপরে হচ্ছে আমি তোমাদের ক্লাস ম্যাটেরিয়ালসগুলো রেডি করি। ওকে, এই চিন্তাগুলো মাথায় রেখে আমি রেডি করি যে না, আমি যেহেতু আমার বাবা মার গর্বের কারণ হইতে পারছি এইচএসসি পরীক্ষার সময়, আমি বিশ্বাস করি আমি যে রেজাল্ট করছি আমার স্টুডেন্টরা আমার থেকে 1000 টাইমস বেটার রেজাল্ট করবে ইনশাল্লাহ। আমি কোনো মতে মনে করে জিপিএ 5 পাইছি, আমি বিশ্বাস করি আমার যারা স্টুডেন্ট আছে তারা বোর্ডে প্লেস করার মতো ক্যাপাসিটি বা ক্যালিবার তারা রাখে, তারা সেই পরিমাণ স্মার্ট, তারা সেই পরিমাণ ডাইনামিক। নট অনলি দ্যাট, এইচএসসি পরীক্ষার পরে তোমরা যখন অ্যাডমিশন যুদ্ধে যাবা, আমি বিশ্বাস করি আমার এখন যে স্টুডেন্টগুলো আছে এই স্টুডেন্টগুলোই বাংলাদেশের টপ লিডিং ইউনিভার্সিটিতে টপ পজিশনে মেরিট করবে। আমি এইটুকু বিশ্বাস করি, এইটুকু আমি বিশ্বাস করি। আমার নিজের বিশ্বাস, ওপরওয়ালার উপর ভরসা, তোমার চেষ্টা, তোমার বাবা মায়ের দোয়া, এইটুকুই হচ্ছে তোমার সাকসেসের মূল মন্ত্র, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সাকসেস অ্যাচিভ করা খুব কঠিন না, বাট আমরা সবসময় কী করি, আমরা সবসময় রং ওয়েতে অ্যাপ্রোচ করি। এই জন্য আমাদের কী হয়, আমাদের ক্ষেত্রে কমপ্লিকেটেড হয়ে যায়। আমরা আমাদের সৃষ্টিকর্তার জন্য কিছু করি না, কিন্তু সৃষ্টিকর্তার কাছ থেকে খালি চাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, আল্লাহ এটা নেই, আল্লাহ ওইটা নেই, আল্লাহ এটা নেই। ভাই তুমি আল্লাহর জন্য কী করছো? তুমি তোমার সৃষ্টিকর্তার জন্য কী করছো? তুমি যখন তুমি সৃষ্টিকর্তার জন্য একটা ভালো কাজ করবে, সৃষ্টিকর্তা তোমার 5টা চাওয়া পূরণ করে ফেলবে। সৃষ্টিকর্তা সবসময় দেওয়ার জন্য রেডি, আমরা জাস্ট প্রপার ওয়েতে নিতে জানি না, এই জন্য আমরা পাই না। তোমার সৃষ্টিকর্তা তোমাকে সুস্থ রাখছে, ভালো রাখছে, একটা ফ্যামিলির ভেতরে রাখছে। সৃষ্টিকর্তা চাইলে তোমাকে রাস্তাঘাটে রাখতে পারতো, একটা গরিব পরিবারে পাঠাইতে পারতো, পাঠায় নাই তো, তাই না? অথচ তুমি তোমার জীবনে কোনো একটা জিনিস পাচ্ছ না বলে তোমার সৃষ্টিকর্তার প্রতি হাজারটা অভিযোগ, না উপরওয়ালা আমাকে দেখে না, সব দুঃখ কষ্ট কেন আমার সাথে, এই সেই কত হাবিজাবি অভিযোগ। অথচ তোমার কিন্তু আজকে হসপিটালের বেডেও স্থান হইতে পারতো, কিন্তু হয় নাই। কিন্তু তোমার স্থান হয়েছে একটা এসি রুমের ভেতরে, একটা বেডের ভেতরে, সুন্দর আরাম করে তুমি পরিবারের সাথে থাকতেছো। এগুলাই কি শুকরিয়া করা উচিত না? অবশ্যই শুকরিয়া করা উচিত। তোমাদের পরীক্ষা যেহেতু 1 মাস পিছাইছে, তোমাদের হাতে একটা সুযোগ পাচ্ছ যে তোমাদের যে প্রস্তুতিগুলো আছে চূড়ান্তভাবে ঝালাই করে নেওয়ার, চূড়ান্তভাবে। এটা কিন্তু একটা আল্লাহর সলিড রহমত। যারা মনে করো আগের বারের টাইমে যদি পরীক্ষা হইতো, যে ল্যাকিংস নিয়ে পরীক্ষায় বসতা, সেই ল্যাকিংসটা মিট আপ করার একটা সুযোগ পাচ্ছ। আল্লাহর কাছে শুকরিয়া করে এই যে টাইমটা পাইছো, একদম দরজা জানলা আটকায় পড়াশোনা করবা, আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখবা, তোমার অন্য যে ধর্মের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক ভালো রাখবা। তোমার কাজ কি এখন? তোমার কাজ হচ্ছে খাওয়া, ঘুম, পড়াশোনা করা, সৃষ্টিকর্তার প্রার্থনা করা, আর তো কোনো কাজ নেই। এরপরে তোমার পরীক্ষা শেষ হবে, তুমি 1 দিবস মজমাস্তি করে এরপরে তুমি আবার অ্যাডমিশন যুদ্ধে নেমে পড়বা। জীবনটাকে সিম্পলভাবে নাও। আজ থেকে 10 বছর পরে কী হবে সেটা চিন্তা না করে তুমি কালকের দিনটা কী হবে তুমি সেটা চিন্তা করো। তুমি 10 বছর পর পর্যন্ত তুমি এত বাঁচবা কিনা তুমি তো সেটা জানো না, তাই না? কিন্তু সেক্ষেত্রে কালকে পর্যন্ত তুমি চিন্তা করলে কিন্তু অ্যাটলিস্ট তোমার জন্য জিনিসটা ইজি হবে। তুমি প্রত্যেকদিন রাতের বেলা লিস্ট করে রাখো যে কালকে আমি কি করব, টু ডু লিস্ট। আমার সারাদিনে কোন সময় কি কি কাজ করতে হবে একটা টু ডু লিস্ট করে রাখো। তোমরা বলো যে ভাই আমি প্রোডাক্টিভ না, একটা করতে গেলে আরেকটা হয় না, এটা করতে গেলে সেটা হয় না। কিভাবে প্রোডাক্টিভ হবা? তোমার কোনো রুটিন নাই তো। তুমি যখন একটা রুটিনের মধ্যে আসবে, একটা লাইফ স্প্যানের মধ্যে আসবে, একটা শিডিউলের ভেতর আসবে, তখন তোমার প্রত্যেকটা জিনিস তো স্মুথলি হবে, তাই না? তুমি যদি ছন্ন ছাড়া হয়ে চিন্তা করো তোমার জীবনটা গোছানো হবে, কখনোই গোছানো হবে না। জীবন কখনোই গোছানো হবে না। ছন্ন ছাড়া হয়ে তুমি যদি জীবনটা গোছানোর চিন্তা করো, ওইটা কি হবে বলো তো? ওইটা হবে হচ্ছে তোমার খড়ের গাদায় একটা সূচ খোঁজার মতো, কখনো হবে না এটা। তুমি প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর সময় তোমার ফোনের নোটবুকে করো তোমার কালকে সারাদিনে কি কি কাজ করতে হবে, তুমি প্রত্যেকটা কাজ করবা, কাজ করে তারপরে ঘরে টিক মার্ক দিয়ে রাখবা, দেখবা তোমার প্রোডাক্টিভিটি কোন লেভেলে চলে গেছে। তুমি তোমার লাইফের প্রোডাক্টিভিটি বাড়ানোর পেছনে সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে তুমি নিজে। তুমি যদি চাও তাহলে তুমি প্রোডাক্টিভ হতে পারবা, আদারওয়াইজ তুমি পারবা না। এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমার যদি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর হাতে 1-1.5 মাস সময় পাবো, যদি মন চাই এই টাইমটা চিল করতে, হ্যাঁ একটু ট্যুর দিয়ে এসে একটু ঘোরাফেরা করলা, একটু রিল্যাক্স করলা, এরপর হচ্ছে অ্যাডমিশনের পড়তে হবে। ওই সময় যদি তুমি চাও যে একটু ঘোরাফেরা করতে পারো। আর যদি মনে করো যে না আমি ভাইয়া তো ট্রাভেল ফ্রেক পারসন না, আমি পার্সোনালি অনেক ট্রাভেল ফ্রেক, তো যদি তুমি ওরকম না হয় সেক্ষেত্রে কি করতে পারো, তুমি একটা স্কিল শিখতে পারো। তুমি হচ্ছে গুগল করে দেখবা যে বর্তমানে বা আগামী 5 বছরে চাকরির মার্কেটে সবচেয়ে ডিমান্ডিং স্কিল কোনগুলোর নিড সবচেয়ে বেশি, কোথাও কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন স্কিলগুলো সবচেয়ে বেশি দরকার পড়ে এখন বর্তমানে, চাকরির বাজার কোনটা দরকার, সেই স্কিলগুলোর একটা লিস্ট করে তুমি 1-1.5 মাস সেই স্কিলগুলোর উপরে এক্সপার্ট হও।
তুমি শেখো স্কিলগুলা। কোনো কাজের উপর এক্সপার্ট হতে গেলে সায়েন্টিফিকভাবে যদি তুমি এক্সপার্ট হতে চাও, সায়েন্স বলে কোনো কাজের উপর তোমার যদি এক্সপার্ট হতে হয়, সেই কাজে তোমাকে কমপক্ষে 10,000 ঘন্টা ইনভেস্ট করতে হবে। তুমি যদি কোনো কাজে 10,000 ঘন্টা ইনভেস্ট করতে পারো, সময় দিতে পারো, প্র্যাকটিস করতে পারো, ইউ উইল বি দ্য এক্সপার্ট ইন দ্যাট সেগমেন্ট। এইভাবে মাথায় রেখে চিন্তা করো। তুমি চিন্তা করবা তুমি যে সেগমেন্টে ঢুকবা সেই সেগমেন্টে তোমার উপরে কেউ থাকবে না, এইদার ইউ অর নো ওয়ান। এইভাবে করে চিন্তা করতে হবে। তোমার সেগমেন্টে তুমি বস। জীবনে এভাবে রুল করা শিখো। যদি এই বছর তোমার বোর্ডের থেকে বলে যে এই বছর তোমার মনে করো ঢাকা বোর্ডের থেকে 100 জন মাত্র এইচএসসিতে জিপিএ 5 পাবে, তোমার চিন্তা করতে হবে আমি হব ওই 100 জনের একজন। যদি বলে ঢাকা বোর্ডের থেকে এই বছর মাত্র 50 জনকে জিপিএ 5 দেওয়া হবে, তোমার চিন্তা করতে হবে আমি হব ওই 50 জনের একজন। যদি বলে মাত্র 10 জনকে দেওয়া হবে, তাহলে চিন্তা করতে হবে আমি হব ওই 10 জনের একজন। যদি বলে একজনকে জিপিএ 5 দেওয়া হবে, তোমার টার্গেট থাকবে আমি হব সেই একজন। কখনো তোমার অপোনেন্টের মাথা গুনবা না, অপোনেন্ট কতটা স্ট্রং, অপোনেন্ট কয়জন আছে, এই চিন্তা কখনো করবা না। এই চিন্তা যখনই করবা তখনই তুমি রেসের বাইরে। অপোনেন্টকে রেসপেক্ট করো ঠিক আছে, বাট অপোনেন্টকে নেগলেক্ট করো না, অপোনেন্টকে দেখে ভয় পাবা না। এইভাবে করে মেন্টালিটি নিয়ে তোমার লাইফে আগাইতে হবে। দেন ইউ উইল বিকাম সাকসেসফুল ইন ইউর লাইফ। উইদাউট দ্যাট তুমি পুরো রেসের বাইরে চলে যাবা। সো জীবনকে সেইভাবে গোছায় একটা শেপের মধ্যে আনার চেষ্টা করো। আমরা বেসিকভাবে যেভাবে লাইফ লিড করি সেভাবে কখনো কিন্তু আমাদের লাইফ আমাদের আলটিমেট গোল পর্যন্ত পৌঁছাবে না। ওকে ভাই, বইটা শেষে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে দেন। হ্যাঁ, তোমরা পেয়ে যাবা ইম্পর্টেন্ট টপিকগুলো, তোমরা খুবই দ্রুত পেয়ে যাবা। তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস শেষ হলে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, সো অনেক কথা বললাম, তো তোমরা ভালো থেকো। ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে। তোমরা ক্লাস রুটিন পেয়ে যাবে। তো এর মাধ্যমে শেষ করছি তোমাদের আজকের মনোবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভাইয়ের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম সকলকে।